আহ, তখন রোজার মাস ছিল 2019 সাল। তা আমার প্রায় বাসা থেকে আর কি দেখতে আসতো আমাকে, এদিক থেকে বিভিন্ন জায়গা থেকে। তো দেখতে আসতো, কেউ পছন্দ করতো, কেউ আবার আমি নিজে কাউকে পছন্দ করতাম না, এভাবে অনেক রিজেক্ট হয়েছে। তো একদিন সকালে যে আমার যেই মানে বর্তমান হাজবেন্ড, সে তার আম্মু আসছে আমাকে দেখতে সকালবেলা, রোজার মাস ছিল। তা আমি ভাবছি যে কতই তো এরকম লোক আসে যায়, দেখা হয়, পছন্দ কারো হয় কারো হয় না, তো দেখলেই কি বিয়ে হয়ে যায়? আচ্ছা, আমরা না এই এই বিয়েতে যাব তার আগে একটু আগে থেকে আসবো। মানে জি। তোমার পরিবারে কারা আছে, কিভাবে, মানে কেন তোমার বিয়ে, ধরো তোমার বয়স যদি আরো 2-3 বছর আগে আরো ছোট ছিলা, মানে এই যে বয়সে বিয়ের কথা চলছে, মানে এই ব্যাপারটাকে একটু শুনতে চাই, তোমার পরিবার সম্পর্কে একটু জানতে চাই। আমার ফ্যামিলি থেকে, আমার ফ্যামিলি এতটা হাই লেভেলের না। কে কে আমার আছে তোমার ফ্যামিলিতে? আমার ফ্যামিলিতে আছে হচ্ছে আমরা 2 বোন আর 1 ভাই, বাবা আর মা। আচ্ছা, তোমার বাবা কি করেন? আমার বাবা একজন টেলার্স মাস্টার ছিল। আচ্ছা আর আমার ভাই সে হচ্ছে বাহিরে থাকে। আচ্ছা, তার মানে তোমাদের সংসারটা চলে হচ্ছে তোমার ভাই যেহেতু বাইরে থাকেন এবং তোমার বাবার জব করেন, এই এই দিয়ে, তাই তো? হ্যাঁ, কিন্তু বাবার বর্তমানে তার জব মানে নাই। এখন পুরো ভাইয়ের উপরে তোমরা হ্যাঁ। ডিপেন্ডেন্ট, তাই তো? জি। তোমার ভাই কোন দেশে থাকেন? ওমান থাকে। কত বছর ধরে আছেন? 8 বছর ধরে আছে 8 ওইখানে। বছর ধরে আছে। জি। সো তোমরা বলছিলে কয় ভাই বোন? 2 বোন 1 ভাই। আচ্ছা, তোমার বড় ভাই, তারপরে তুমি, তারপরে তোমার ছোট বোন, এরকম না না, তুমি সবার ছোট? আমার বোন সবার বড়, আচ্ছা, তারপরে হচ্ছে আমার ভাই, তারপরে আমি। তার মানে তুমি সবার ছোট। জি। তোমার বড় বোনের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, ওনার তোমার তোমার ভাই বিয়ে করেছেন? না, ও বিয়ে আচ্ছা, করেনি। এবং এরপরে হচ্ছে তুমি। জি। এবং তোমার বিয়ের কথা চলছে তুমি বললে অনেক দিন ধরেই, মানে জি। গল্পের শুরুতেই বলেছো। কোন ক্লাসে থাকতে তোমার বিয়ের কথা শুরু হলো? ক্লাস 8-এ থাকতেই। এইটে থাকতে এই জি। যে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার পরিকল্পনা, এটা কি তোমাদের পারিবারিক ভাবেই, মানে সবসময় তাড়াহুড়া থাকে, নাকি হ্যাঁ, তোমার ক্ষেত্রে ছিল পারিবারিক ভাবে। পারিবারিক ভাবেই? জি। আচ্ছা, তো বিয়েতে যাওয়ার আগে শুনবো যে ধরো আমরা যখন স্কুলে পড়ি বা কলেজে পড়ি, আমাদের তো কারো না কারোর সাথে সম্পর্ক হয়, পরিচয় হয়। তো তোমার জীবনে কি এরকম কারোর সাথে কখনো পরিচয় হয়েছিল বা কারোর সাথে তোমার সম্পর্ক জড়িয়েছিলে? হ্যাঁ, ছিল। সে হচ্ছে আমার ক্লাসমেট। তো আসা যাওয়া করতে তারাও আমার ভালো লাগছিল। এটা আর কোন ক্লাসে থাকতে? এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, যখন প্রথম কলেজে উঠি আমি তখন। তখন ওই পরিচয়টা মানে ওই যে যাওয়া আসার মাধ্যমেই হলো? হ্যাঁ, একসাথে যাওয়া আসা করতাম। হ্যাঁ হ্যাঁ। ওরে আমি ফার্স্ট টাইম চিনতাম না, আমার বান্ধবীর মাধ্যমে ওরে আমি আচ্ছা চিনছি। আচ্ছা তো দুজন দুজনকে মানে খুব পছন্দ করতাম, মনে মনে প্রকাশ করি নাই আচ্ছা কখনো। আচ্ছা মানে ওর কথা ছিল সে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে একটা কিছু বই পড়ে তারপরে আমাকে বলবে, আর মানে আমারও তোমরা সেম এজ ছিলা? সেম এজ ছিলাম। আচ্ছা, আর আমার থিঙ্কিং ছিল সে আমাকে আগে বলবে, আমি ওকে কেন বলবো। ওকে ওকে ওকে। তো এরকম করতে করতে মানে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, প্রতিদিন আসতাম, দেখা করতাম, কিন্তু মুখ ফুইটা কখনো বলতাম না যে আর তাই। এই যে সম্পর্কটা, এটা তো ইন্টারমিডিয়েটে ওঠার পরে হইলো। হ্যাঁ। তো ওই সময় তো তোমাকে মোটামুটি তুমি বলছিলে যে তোমাকে দেখাশোনা চলতেছে, মানে তোমার বাসায় বিভিন্ন মানুষ আসে যায় তোমাকে দেখে বিয়ে করার উদ্দেশ্যে, তাই তো? হুম। তো এই যে তুমি ছেলেটাকে মানে এই ব্যাপারগুলো কি তুমি ওই ছেলেটাকে জানাইতা? বলতাম, সে বলে এখন কিসের বিয়ে, তুই তুই করে বলতাম আ- যে তুই ইন্টারমিডিয়েট কমপ্লিট কর, আচ্ছা, তারপরে কিছু একটা কর, তারপরে তোর ফ্যামিলির বল বিয়ে কর, বিয়ে দিতে তোরে। ওকে, মানে তার কথা হচ্ছে সে সময় নিবে। আচ্ছা আচ্ছা। তো এরকম আমি রিজেক্ট করে দিতাম, ম্যাক্সিমাম বিয়ে আমি রিজেক্ট করে এটা দিতাম। কি তুমি মানে ওই লোকগুলোকে বা ওই পরিবারগুলোকে ভালো লাগতো না বলে করতা, নাকি তোমার এই না, যে আমার ছেলেটাকে পছন্দ মনে দেখে? ছিল আমি ওরে ইয়ে করব, মানে আচ্ছা, ওর মানে সাথে। এই ছেলেটাকে বিয়ে করবে এই হ্যাঁ, জন্যই, এই উদ্দেশ্যেই তুমি এই কাজগুলো করতে? হ্যাঁ, এই কাজগুলো তোমার করতাম। ফ্যামিলি কি জানতে পেরেছিল তখন? না, ফার্স্ট টাইম জানে নাই। জানতো না না। যে এই ছেলেটার ব্যাপারে কেউই জানতো না? না। আচ্ছা, তো ঠিক আছে। তো এই যে ছেলেটার সাথে সম্পর্ক থাকা অবস্থায় কি ওই যে যার সাথে তোমার বিয়ে হলো তার মা এলো তোমাদের বাসায়? হ্যাঁ, ওই ছেলেটার সাথে সম্পর্ক থাকাকালীনই। ওকে, এবার আমরা শুনি তারপরে আসলো একদিন, তারপর কি হলো? তো আসলো, ওই সময় রোজার মাস ছিল। রোজার মাস থাকা, আমি ঘুম থেকে উঠছি, তো দেখে হঠাৎ করে বাসায় মেহমান। আমার আম্মু আমাকে কিছু বলে নাই, কিন্তু সে দেখতেছে আমি বিয়ে ভেঙে দিতেছি। হুট করে আসছে, তো আমার পাশের রুমের এক আপু বলতেছে, তুমি ভালো কাপড় চোপড় পরো, একটু মাথা টাথা বান্ধো। তা আমি বলতেছি কেন আমি ভালো কাপড় চোপড় পরবো। তো এই কথাটা যখন বলছে তখন আমি বুঝতে পারছি হয়তো বা কেউ আবার আসবে আমাকে দেখতে। তা আমি আবার ওনাকে বলছি, যদি কেউ দেখতে আসে এমনি যদি দেখে পছন্দ করে করলে করবো, না করলে সে চলে যেতে পারে। আমার আম্মু চিল্লাইতেছে, ওরে কো ভালো কাপড় চোপড় পরতে। আমি কই না, আমি এগুলোই পরে থাকবো, যদি আইসা সে আমার দেখা পছন্দ করে করবো, নাইলে নাই।
তো তারা আসে আইসা দেখে যে আমার সাথে কথা বলে। বলার পরে আমার ফ্যামিলির সাথে কথা বলে, আমার ছবি নেয়। নেওয়ার পরে আমি ভাবছি যে হয়তো বা পছন্দ করবো না কিছু একটা। তা আমি আমার বোনের বাসায় চলে যাই ওই দুপুরের দিক দিয়ে। ও আবার ইফতার বানাবে, আমার ওইখানে দাওয়াত দিছে। বোনের বাসায় যাওয়ার পরে বিকাল ৩টা ৩:৩০ বাজে আমার আম্মু ফোন দেয় যে আমার শরীরের অবস্থা খুব খারাপ, তোমরা বাসায় আসো। আমার আপুরও বলতেছে। পরে আমি বলতেছি, আপু তুমি আগে যাও, তারপরে আমি তোমার এগুলা ঘুষগাছ করে পরে আসি। কারণ আম্মু তো হাই প্রেশারের রোগী, ওনারা তো আমি হ্যান্ডেল করতে পারবো না। তা আমার বোন আগে যায়, আমি তার কিছুক্ষণ পরে আমি আবার যাই। যাওয়ার পরে যা দেখি যে নিচতলায় যাওয়ার পরে সবাই বলতেছে তোমার তো আজকে বিয়ে, তোমার তো আজকে বিয়ে। তা আমি ভাবতেছি যে ওনারা হয়তো বা দুষ্টামি করতেছে, মজা করতেছে আমার সাথে। ৩ তলায় যখন উঠি তখন দেখি যে সবাই কাটাকুটি করতেছে, কেউ একটা মানে এরকম ব্যস্ততা। তা আমি দেখা না আমার আর ঘরে ঢুকতে মন চাইতেছে না, আমি যে ওইখান থেকে আমি পালায় যাই। তারপর আমি গেলাম তো ওই বাড়িওয়ালা ছিল যে আমার যেই শ্বশুর তার বন্ধু। তো বাড়িওয়ালা আমাকে ডাক দেয়, আমি কাঁদতাছি। বাড়িওয়ালা আমার ডাক দিয়ে বুঝাইতেছে যে দেখো, ছেলেটা খুব ভালো ছেলে, ভদ্র ছেলে, তুমি এখানে সুখে থাকবে, আর আমরা তো আছি তোমারে দেখবো, ছোট থেকে আমাদের বাড়িতে বড় হইছো, আমাদের এলাকার হইছো, পড়ালেখা সব করছো, আমরা দেখবো। তারপর না আমি মনের মধ্যে সান্ত্বনা পাইতেছি না, ওই যে আমার পিছন টান আছে একটা। তা আমি তারে ফোন করার জন্য অনেক চেষ্টা করছি। আমার আমার তখন ফোন ছিল না, আমার আম্মুর ফোন আমি ইউজ করতাম। তো আমার আম্মু আমার ফোনও হাতে দিতেছে না, হয়তো বা সে একটু টের পাইছে। ফোন দেয় না, আমি কারোর সাথে কথা বলতে পারতেছি না। আমার যে একটা মাত্র ভাই বাইরে থাকে, সেও জানে না আমার বিয়ে সেদিন, হুট করে বিকালবেলা আচ্ছা, এই যে হুট করে এই ব্যাপারটা কেন? হুট করে ছেলের মা নাকি বাহিরে চলে যাবে ওই দিনই। আচ্ছা আর তাদের ছেলের মানে রান্না বাড়া করার মতো কেউ ছিল না। আচ্ছা 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 আচ্ছা, তো আমাকে আমাকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তার ছেলের সেবা সে শুশ্রূষা করা। হ্যাঁ। আচ্ছা, তো এই যে ভদ্রলোকের সাথে তোমার বিয়ের কথা চলতেছে, এই ভদ্রলোকের কে তুমি দেখেছো? না, আমি দেখিও না, তার সাথে কখনো আমার কথাও হয়নি। কথাও হয় নাই। না। ওকে, তারপর কি হলো? তারপরে মানে পারিবারিক একটা চাপে পইড়া লাস্ট পর্যন্ত আমার বাধ্য হইলো ওনাকে বিয়ে ওই দিনই করতে। বিয়ে করতে হলো। হ্যাঁ। আচ্ছা তা আমি কবুল যখন আমারে কাজী যখন আমার কাছ থেকে কবুল বলা কথাটা বলতে আসছে, নিতে আসছে, তখন হচ্ছে কি মানে আমি বলি না, ১.৫ ঘন্টা হয়ে গেছে। যদি সে একটু সন্ধান পায় আমার কাছে আসবে, আমাকে নিয়ে যাবে। হুম, কিন্তু তারা আমার কোনো কেউ জানে না যে আমার বিয়ে, আমার এলাকার মানুষও কেউ জানে না যে আমার বিয়ে। আচ্ছা তো ১.৫ ঘন্টা হয়ে তারাও বিরক্ত হয়ে যেতেছে, তার মা বাহিরে চলে যাবে, 10টা বাজে ফ্লাইট। তো সবাই বিরক্ত হয়ে গেছে। তারপরে পরিবারের চাপে আমার আম্মু আমার মামা আসছে আমাকে মারতে। আচ্ছা আমি কবুল কেন বললি না। আচ্ছা ১.৫ ঘন্টা পরে অনেক ইয়ে করার পরে আমি কবুল বলি। ওকে বলার পরে আমি আমার আম্মুর ওইখান থেকে আমি আর কি একটু আমি বলছি যে আমার আম্মার সাথে আমি একটু কথা বলবো, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। পরে আমার আম্মু আসতে পারে। আমি বলতেছি, মা এই ছেলে যদি আজকে এই বাড়িতে থাকে হয়তো বা আমি বাঁচবো, এই ছেলে বাঁচবো। হুম তা আম্মু কইছে না, ও থাকবে না, ওর বাসায় চলে যাবে। হুম হুম, হুম। তো বিয়েটা হওয়ার পরে আমার জাল বলতেছে তোমার জামাই তখন থাকবে, তো তুমি বলবা যে তোমার শরীর ভালো না, তাহলে বইলা দিও রোজার মাস। তা আমি তার সাথে আমার কোনো কথাই হয়নি। কখনো দেখো নাই? মানে দেখেছো? দেখছি, এক নজর দেখছি, সবাই আর কি বলতেছে যে কি হুটহাট করে কি ডিসিশন নিল, ছেলেটার সাথে বিয়ে দিতেছে। মানে তার অবস্থা দেখলে বোঝা যায় কি যে সে নেশা করে। আচ্ছা, তার সাথে তোমার বয়সের গ্যাপ কত বছরের? তার ৩০ বছর এরকম ৩০ বছর। হবে। হ্যাঁ। আচ্ছা, তার মানে যখন তুমি যদি আজ থেকে তুমি ২০১৯-এ বিয়ে করেছো। জি। আচ্ছা, ধরলাম তোমার বয়স ১৮-১৯ হবে, আর তখন তার বয়স হচ্ছে ৩০। হ্যাঁ। ওকে, ঠিক আছে। তারপর সে কি করতো, মানে পেশা কি? মানে কি জেনে তোমার ফ্যামিলি এই পরিবারের সাথে তোমার বিয়ে দিল? নিশ্চয়ই তার পেছনে একটা কারণ ছিল। তার হচ্ছে কি যে প্রত্যেকটা বাবা মা চায় তার ফ্যামিলি তার সন্তানটা ভালো একটু জায়গায় ভালো বিয়ে দিতে। জায়গায় বিয়ে দিতে চায়, ছেলের কর্ম কিরকম হ্যাঁ। ওইটার উপরে। তো তার আম্মা অনেক মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বললেই তারা বিয়েটা দিছে যে তার ছেলে বাইং হাউসে জব করে। আচ্ছা, ওকে। অথচ কিন্তু সে একটা গার্মেন্টের সামান্য এমপ্লয়ার। আচ্ছা, মানে গার্মেন্টস এ জব করতো। হ্যাঁ কিন্তু হ্যাঁ, তারপরে তাদের বাড়ি আছে ওইটা সত্যি বলছে। তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক কথাই ওনারা আর কি ইয়ে করছে হুম হুম। যে লুকোচুরি করছে। তারপরে আমাকে অনেক কিছু দিবে, দেওনা পাওনা এগুলো নিয়ে অনেক কথা বলছে। বলার পরে আমার মা
তদন্ত করছে, দুপুরবেলা যায় তদন্ত মানে করছে। বিয়ের আগে? হ্যাঁ, ওকে, হ্যাঁ। তদন্ত করার পরে এলাকায় যায় শুনছে যে ছেলেটা আসলেই অনেক ভালো। আচ্ছা। তারপর ছেলেটা ভালো, ভালো জব করে, বাড়ি আছে যেহেতু, হুম। তা দিয়ে দেই, মেয়েটা ভালো থাকবে। ওকে। পরে এক পর্যায়ে আবার কিসের জন্য যেন আমার মা না কইরা দিছে যে না আমি বিয়ে দিমু না। আচ্ছা, ওকে। হয়তো বা কোনো একটা কারণ ছিল, হুম, হুম, হুম। না করে দিছে। আমার ছেলের মা খেপা গেছে। ওই এলাকায় আবার আমার এক আত্মীয় থাকে। ওকে। সে আত্মীয়রে আবার ওর মা যায় ধরছে, এই তুমি যা মনে হয় কোনো কিছু বলছো আচ্ছা। ছেলের নামে, এ কারণে মেয়ের বিয়ে দিবে না, হুম, হুম। এখন তোমারে এটা করবো সেটা করবো ঠেট দিছে। ওই লোকটা হিসাব আমার মারে বলছে যে ছেলেটা ভালো, বিয়ে দিয়ে দেন, আমার উপরে চাপ আসতেছে, অথচ আমি আচ্ছা, কিন্তু কিছু জানি না। আচ্ছা, আচ্ছা। তা মা কয় যে আমার মেয়েরে দিব, হ্যাঁ ওনারা নিবে, তাই থ্রেট আপনাকে দিব কেন? হুম, হুম, হুম। তারপরে যে এক পর্যায়ে কি কথা হয়েছে তাদের মধ্যে, পরে রাজি হয়ে গেছে। আচ্ছা। কিন্তু তুমি যেটা বললে সেটা হচ্ছে যে মূলত তোমার তাকে ১ম দেখায় ভালো লাগে নাই। যেহেতু একটা কারণ ছিল যে তোমার আরেকজনকে পছন্দ ছিল। এটি একটি অন্যতম জি জি, প্রধান কারণ। দ্বিতীয়ত হচ্ছে যে তোমার কাছে মনে হয়েছে তাকে একটু নেশাগ্রস্ত মনে হচ্ছিল হ্যাঁ এবং তার সাথে তোমার বয়সের একটা ডিফারেন্স ছিল বেশ জি, বড়সড়। এই তো বিষয় ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এরপর সেদিন বিয়ে হয়ে গেল তোমার। জি এটা ২০১৯ সালের। জি ওকে। তারপরে কি হলো? বিয়ে হলো। বিয়ের পর সেদিন তো সে তার চলে যাওয়ার কথা ছিল তুমি বললে। জি, মানে আমি জাস্ট ওনার দিকে এক নজর তাকাইছি, তাকানোর পরে আমার মানে বুক ফাইটা যাইতাছে হুম, হুম, হুম। যে আম্মু কি করলো, আমি যাকে চিনি না জানি না, কোনোদিন কথা হয় নাই, তার সাথে আমি এতটা বছর কিভাবে কাটাবো? ওকে। তো আমার মাইন্ডে তখনও ছিল যে আমি তার কাছে আর যাব না, আমি তার কাছে যাব না। সে যদি আমাকে বলে আমার যে ভালোবাসার মানুষ, আমি তার কাছে চলে যাব। তো সেদিন তারা চইলা যায়। চইলা যাওয়ার পরে তার সাথে সে আমার কোনো ফোন নাম্বার নেয় না, আমার ফ্যামিলিরও কোনো ফোন নাম্বার নেয় না, আর আমিও তার কোনো ফোন নাম্বার নেই না। তার সাথে আমার প্রায় ১৫-২০ দিনের মতো কোনো যোগাযোগ ছিল না। তো যোগাযোগ ছিল না তখন কোনো না কোনো মাধ্যমে উনি আমাকে ফোন দেয়। তখন সামনে ঈদ ছিল। ফোন দেওয়ার পরে বলতেছে যে, "আপনাকে নিয়ে মার্কেটে যাবো।" তা আমি বলছি, "মার্কেটে কেন?" কয়, "ঈদ আসছে, আপনাকে মার্কেট দিতে হবে না? মার্কেট করে দিতে হবে না?" তা আমি বলি, "আচ্ছা ঠিক আছে।" তো তখন আমার তার প্রতি কোনো মন আসতেছে না। মানে একটা ফর্মালিটি জাস্ট। পরে আমি গিয়ে তার সাথে যাই, তার ভাবি সহ আমি যাই, মার্কেট করে দেওয়ার পরে ঈদের পরে উনার যে ফ্রেন্ড সার্কেল উনাদের নিয়ে আরকি মাওনা আমাদের একটা ট্যুর দেওয়া হয়। তো সেখানে যাওয়া হয়। যাওয়ার পরে তখনও সে আমাদের বাড়িতে আসে না। ঈদের ৩-৪ দিন পরে সে আমাদের বাসায় আসে। আসার পরে ওই থেকে যাওয়া আসা হয়। তো উনি উনার যত স্টোরি ছিল আমার কাছে শেয়ার করে। যে আমি এরকম, এরকম আমার এরকম কষ্টে আছিলাম। এরকম বললে তো ধরো তুমি বুঝবে। আর হ্যাঁ, হ্যাঁ, লিসেনাররা হ্যাঁ। কিছু বুঝবে না। কি বলেছে মানে একটু বলো, ওই উনার সামারিটা বলো। বাড়িতে হচ্ছে যে ভাবিকে নিয়ে একটু প্রবলেম। হ্যাঁ, উনার ফ্যামিলি সম্পর্কে একটু বলো আগে যে সে ফ্যামিলিতে কে আছে তারা? উনার ফ্যামিলিতে আছে হচ্ছে উনার মা, উনার ভাই-ভাবি, উনার ছোট একটা ভাই আর উনি। আচ্ছা, তো কি প্রবলেম সেখানে? সেখানে হচ্ছে যে তার ভাবি নাকি আ অনেক খারাপ একটা মানুষ। যা তাদের কথায় সে আমাকে বলছে যে খাবারে খুব প্রবলেম করে। মানে খাবার ঠিকমতো দেয় না। টাকা দিয়ে খায়, তারপর মানুষের কাছে উনার নামে বদনাম করে। এটা সেটা অনেক কথা বলছে। তো আমি ১ম এ না উনার কথা বিশ্বাস করি নাই। যে একটা ভাবি এত খারাপ হয় কিভাবে? যে খাবার দেয় না ঠিকমতো, পচা গন্ধা খাওয়ায়, ৩ দিন ৪ দিনের তরকারি খাওয়ায়। তার উপরে যদি কিছু বলে তো বলে, "খাইলে খাও, না খাইলে নেই।" আচ্ছা। এগুলা বলে। আবার তাছাড়াও মানুষের কাছে অনেক বদনাম করে তার নামে। কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে যে তোমার শাশুড়ির কথা বললে, উনি কি বাইরে থাকেন? মানে জি, উনি বাহিরে কি থাকে কাজ সৌদিতে। ওখানে হ্যাঁ, চাকরি করেন? হ্যাঁ। আর শ্বশুর নাই? না, শ্বশুর ছোটবেলায় উনি থাকতে মারা গেছে। আচ্ছা, আর উনারা কয় ভাই বোন বললে? ৩ ভাই। এই তোমার যে হাসব্যান্ড সে সবার ছোট? না, সে মেঝো। মেঝো? সো মানে তারা সবাই একসাথেই থাকে? হ্যাঁ, একসাথেই থাকে। আচ্ছা, কিন্তু সেখানে প্রবলেমটা হচ্ছে যে তোমার বড় ভাবি যিনি আছেন তিনি আসলে উনাদেরকে ঠিকমতো টেক কেয়ার করেন টেক না। কেয়ার করে না। এটাই এই তো প্রবলেম। কারণে উনাকে বিয়ে করানো। আচ্ছা, ঠিক আছে। পরে উনি আমার যখন বলে আমি তখন বিশ্বাস করি না। আমি কি, একটা মানুষ এত খারাপ হয় কিভাবে? হুম, আমি তো নিজের চোখে দেখি না, আমি কেন বিশ্বাস করব? তারপরে তাকে সান্ত্বনা দিছি। আচ্ছা ঠিক আছে, মানুষের ভাগ্যে যাহা হয় তা মাইনা নিতে হয়। ওকে। পরে উনি আমাকে বলল, "তুমি আমারে আমি জীবনে কোনো প্রেম-টেম করি নাই। আমি কোনদিন কোনো মেয়েদের সাথে কথা বলি নাই।" আ উনি একটু হাবাগোবা টাইপের ছিল। আচ্ছা, মানে কথাবার্তা গুছাইয়া বলতে পারত না। আচ্ছা। কিন্তু এই যে এত কিছু ঘটলো, এই সময়টা কতটুকু? এই যে তুমি বিয়ে করলা আর হুম, এই যে তোমার কথাবার্তা হচ্ছে এখন হুম, নতুন হুম, করে হুম। কতদিন পরে?
বিয়ের বিয়ে মানে বিয়ে তো করলে তারপরে এই বিয়ে যে 20-25 দিন পরে। তারপর থেকে তুমি আস্তে আস্তে ওনার সাথে কথাবার্তা হ্যাঁ শুরু হ্যাঁ হলো। কথাবার্তা। এই 20-25 দিন কি তোমার যে প্রাক্তন প্রেমিক ছিল যার সাথে তোমার সম্পর্কটা চলছিল তার সাথে যোগাযোগ হয়েছে বা তার তাকে সব সাথে জানাইছো? মাঝে মাঝে হ্যাঁ যোগাযোগ হয়েছে, সে আমাকে বলছে যে তুই চলে আস, আচ্ছা। তোর কি ছেলের সাথে বিয়ে দিছে আমি শুনছি, ভালো লাগে না, তুই চলে আয়। হ্যাঁ। পরে ও অনেক কান্নাকাটি করছে, আমি ওকে তুই তো কোনোদিন আমাকে বলস নাই, আবার আমিও তো তোকে তেমন করে কিছু বলি নাই, তো আমি ভাবছি তুই বলবি। হুম হুম হুম। তো বলছে যে আমি তো ভাবছি যে আমি একটা চাকরি বাকরি নিব তারপরে তোর ফ্যামিলির কাছে যা তোরে চাম। ওকে। তা আমি কই, তুই তো এই জিনিসটা কইরাই ভুল করে ফেললি, আজকে যদি আমার বাবা মারে বইলা রাখতি হুম হুম। তাও তো একটা বুঝ দিতে পারতাম, এখন তো আমি আমার বাবা মারই দোষ দিব কিভাবে। রাইট। পরে ও বলছে তাহলে চলে আস, এখন তোর কিছু হয় না, তুই চলে আয়। হ্যাঁ। আর বান্ধবীরাও বুঝাইছে চলে আয়, এটা নিয়ে অনেক কিছু হয়েছে। পরে না অনেক কিছুটা আমি একটু বুঝতে চাই কারণ মানে ওদের সাথে ঝগড়া হয়েছে আর কি, আচ্ছা। এরকম হ্যাঁ যে না, এখন আমার ভাই আমার লেখাপড়া করাইছে, আমার বাবার কিন্তু তেমন ইনকাম ছিল না, হ্যাঁ 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 ছোটবেলা থেকে আমি পড়াশোনা করছি ভাইয়ের উপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমার ভাই অনেক পরিশ্রম করে, তার মানে আমি কষ্ট দিতে পারবো না। আচ্ছা। পরে মানে একটা সময় গিয়ে তুমি স্থির করলা যে তাহলে যেহেতু তোমার বিয়ে হয়েই গেছে তা হ্যাঁ আমি এখন এই হাজবেন্ডের সাথেই থাকবো। হ্যাঁ ও তোমাকে ডাকার পরেও তুমি আর যাও নাই, এটাই তো না বড় যাই কথা। নাই, যে আমি যদি চলে যাই লোক সমস্ত আমার ফ্যামিলির উপর আঙুল তুলবে ওকে। যে মেয়েটা খারাপ দেখেই হয়তো বা চলে গেছে। আচ্ছা আর আমার ছোটবেলা থেকে একটা থিঙ্কিং ছিল কি যে 2 বিয়ে মানে অনেক খারাপ, আচ্ছা ওই মহিলা ওই পুরুষগুলা মনে হয় অনেক খারাপ, আচ্ছা এ কারণে 2 বিয়ে করে। ওকে। মানে এইটা একটা চিন্তা ভাবনা তো ছিলই, পাশাপাশি তুমি তোমার পরিবারের কথা ভেবেছো হ্যাঁ এবং ভেবে তুমি ডিসিশন নিছো যে ঠিক আছে আমার পছন্দ হোক বা না হোক আমি এখানেই সংসার করবো। হ্যাঁ এখানেই করব। এবং তারপরে ওই ছেলের সাথে যোগাযোগ বন্ধ করে দিছো? ওই ছেলের সাথে যোগাযোগ কে ওই নিজে থেকে বন্ধ করে দিছে, যেহেতু তোর ইচ্ছা তুই চলে যাবি। আচ্ছা। আমি ওকে বলছি তাহলে আমরা নাহলে ফ্রেন্ডশিপ হয়ে থাকি, হ্যাঁ হ্যাঁ। আমরা তো একটা ভালো ফ্রেন্ড হইতে পারি। ওকে তো বলছে আচ্ছা ঠিক আছে, যখন তুই কোনো বিপদে পড়বি আমি তোকে হেল্প করবো। ওকে। তারপরে হচ্ছে আমরা চলে যাই আবার যেখানে আমরা ছিলাম, যে তোমার হাজবেন্ড তার দুঃখের কথা বললো তোমাকে। এটা জি এই যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলো কি তোমরা যে বাইরে গেলা তখন হ্যাঁ, যখন বাইরে যেতাম কিংবা ফোনে কথা বলতাম তখন তখন বলতো? বলতো। ওকে। তো ওই ঈদের পরে ইয়ে করার পরে থেকে উনি আমাদের বাসায় আসা যাওয়া করে, আসা যাওয়া করার পরে ওনার প্রতি আমার একটা মায়া জন্মায় যায়, কথাবার্তা বলতাম। পরে 1 মাস যখন যায় তখন সে অসুস্থ হয়ে যায়, মানে তার মধ্যে কোনো মানে একটু একটু পরিবর্তন আসতেছে। আচ্ছা। পরে আমি বলতেছি যে আপনি অসুস্থ, তো আপনি ডক্টর দেখাইতেছেন না কেন? ও, তো উনি বলতেছে যে ডক্টর দেখামো, আম্মা আসলে দেখামো। আমি কই, আম্মা আম্মা কবে না আসে কবে না, তা আপনি কি অতটা দিন সাফার করবেন, আমি আপনার ডাক্তারের কাছে নিয়ে যাবো। তো উনি বেতন পাওয়ার পরে আমি ওনারা নিয়ে ডাক্তারের কাছে যাই, ওনার যে পার্সোনাল কিছু সমস্যা ছিল, আচ্ছা আরো অনেক সমস্যা ছিল। তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার ওনাকে বলে যে ওনার মেইন কিছু একটা সমস্যা আছে, ওই ডাক্তার বলতেছে যে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা। তারপরেও ওষুধ খাওয়ার পরেও তার কোনো পরিবর্তন আসতেছে না। ওকে। পরে আমি বলতেছি হয়তো বা ডাক্তারটা ভালো না, অন্য ডাক্তার দেখান। পরে অন্য ডাক্তার দেখাইতেছি, ওই ডাক্তারের কাছে ধরা পড়ছে হচ্ছে তার টাইফয়েড হয়েছে, আচ্ছা। তার 7টা ইনজেকশন নিতে হবে আর সাথে কিছু মেডিসিন খাইতে হবে। পরে আমি তারা বুঝ দিলাম যে টাইফয়েড আসলে তো হুম। খারাপও না আর তো ভালোও না, রাইট। যে চিকিৎসা নিলে ভালো হয়ে যাবো। পরে আমি তারে ফোনে ফোনে বলি উনি আমাদের বাসায় আসেন, ওনাদের বাসায়। হুম হুম হুম। আমি বলছি ঠিক মতো ওষুধ খাবেন আর একদিনও কিন্তু ওষুধ মিস করবেন না, কারণ অ্যান্টিবায়োটিক একদিন মিস করা যায় না। রাইট। তো ওনারা আমি প্রতিদিন সকালবেলা টাইমে টাইমে ওনারা মনে করায় দিতাম যে আপনার ওষুধ আছে। আচ্ছা। এই যে তোমাকে তুলে নিয়ে গেল না কেন, মানে বিয়ে হইলো কিন্তু কাবিন করে রাখছে। ও তোমাদের বিয়েটা হয় নাই? না, আমার ফ্যামিলি বলছে যে আমার মেয়ের এখন দিব না, যেহেতু আপনি নাই, আপনি আসার পরেই আপনার আপনি নাই বলতে মানে ওনার মা? ওনার মা। ওকে। হ্যাঁ। পরে আর আমার স্বামীরও ইচ্ছা ছিল না আমাকে ওই বাড়িতে নিবে, ওকে। কারণ তার ভাবির সাথে বনবে না, সে আচ্ছা। জানে তার ভাবিটা কিরকম। আচ্ছা। পরে আমি আমার বাসায় রইলাম, পরে ওনাকে ওষুধের কথা মনে করায় দিতাম প্রতিদিন। তো এক সময় ওনারে জিজ্ঞেস করতাম যে আপনার খাবার কি কি খাইতেছেন এটা সেটা, তো উনি যে হোটেলে খাইতেছে উনি ওইটা আমাকে বলে নাই, আচ্ছা। ওনার ভাবি আর খাওয়াবে না ওনাকে। এটা কেন? ওইটা কেন সেটা হচ্ছে ওনার ভাবি বলতেছে বিয়া করছো তোমার বউরে নিয়ে আসো, তুমি আমি আমার হাতে কেন খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উনি হোটেলে খাইতেছে, ওনার 2 ভাই হোটেলে খাইতেছে। ওকে। তো উনি যে হোটেলে খায় ওইটা আমাকে বলে নাই যে উনি হোটেলে খায়। তা আমি জিজ্ঞেস করতাম যে কি দিয়া ভাত খাইছেন, কি করতেছেন। প্রতিদিন না বলতো ডিম ভুনা ডিম ভুনা। আমি কই আচ্ছা ভাবি এত ভালো রান্না করে তা ডিম ভুনা নেন কেন? ওকে।
তা বলছে কপালে আছে ডিম বোনা, তো ডিম বোনা খামো না তো কি খামো। আচ্ছা। তা আমি কাছে ঠিক আছে, আমাদের বাসায় 2 দিন এসে বেড়া যান, তারপরে আপনারে ভালো মন্দ খাওয়াই দিব। হুম, হুম। হাসতেছি আর বলতেছি, তখন আমার তো মন চায় তোমাদের বাসায় আমি পার্মানেন্ট যাই, চলে যাই। হ্যাঁ। কারণ আমার বাসায় ওনারা সবাই আদর করতো, ছোট আচ্ছা। জামাই। হ্যাঁ, তো আমি গাই পার্মানেন্ট তো আপনারা রাখতে পারবো না, আপনি কি ঘর জামাই থাকতে চান? হ্যাঁ, পরে সে বললেন না। হ্যাঁ। পরে আসার পরে সে হুট করে একদিন বইলা ফেলে আমাকে যে আসলে আমি না হোটেলে খাই। আচ্ছা। আমাকে বাড়িতে ভাবি থাকতে হোটেলে খান, কারণ ওর সাথে আমার একটু ঝামেলা হয়েছে, এই কারণে আমি হোটেলে খাইতেছি। হুম, পরে আমাদের বাসা থেকে আমি আচ্ছা হোটেলে খাওয়ার দরকার নাই, আপনি প্রতিদিন অফিসে যাওয়ার টাইমে আমাদের বাসা থেকে ভাত নিয়ে যাবেন। হুম। ওনার একটা সাইকেল ছিল, আচ্ছা। তো উনি সাইকেল করে আসতো আর প্রতিদিন আমাদের বাসা থেকে ভাত নিয়ে যেত। তা আম্মু বলতেছে এইভাবে মানুষ দেখলে খারাপ বলবো, ওরা একটা বাড়িতে সেট করে দেয়, ওইটাই ভালো। আর আমাদের বাসায় এখন তো আনা যাবে না, মানুষ খারাপ বলবো। আর ওদের বাড়ি থেকেও খারাপ বলতে পারে যে কেমন বিষয়টা না। তো ওর একটা বাড়িতে আমি সেট করে দেই, ওই বাসায় ও প্রতিদিন খাইতেছে। আর ওর ছোট ভাই ও হোটেলে খাইতেছে। ওর ছোট ভাইরা বলছিলাম আমাদের বাসায় আইসা, পরে কয় না এত দূর থেকে আইসা পারবে না। পরে ওই এরকম করতে করতে 3 মাস যখন পার হয়ে যায়, তো উনি আমাদের বাসায় তার 2 দিন আগে আসে। আসার পরে উনি 2 দিন সেদিন আবার ডেট ছিল, যেদিন উনি অসুস্থ হয় ওই দিন ডেট ছিল আমাকে নিয়ে হসপিটালে যাবে। আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা আর প্রায় সময় মাথা ব্যথা করতো। তো কথা ছিল আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা। আর ওনার প্রায় মাঝে মাঝে তীব্র ব্যথা হইতো বুকে পিঠে। তা আমরা ভাবতাম যে গ্যাস্ট্রিকের ব্যথা হয়তো। তো ওনাকে বলছিলাম ডাক্তার দেখামো আবার। তো উনি আয় আমাদের বাসায় শুইছে, মানে শোয়ার পরে ঠিক 8টা-9টার মধ্যে ওনার তীব্র আকারে ব্যথা হয়েছে, বুকে পিঠে তীব্র আকারের ব্যথা। তা আমি আমার আম্মুরে ফোন দিলাম, আম্মু একটু দোকানে গেছিল আমার বাবার। দোকানে গিয়ে যাওয়ার পরে আমি ফোন দিই ওর ফোনের থেকে, আমার ফোন ছিল না। পরে ফোন দেওয়ার পরে আমি বলতেছি যে মা তোমাদের জামাই তো কেমন করতেছে, তুমি আসো। তা আম্মু দৌড়ায় আসে, আব্বু আসে। তো একটা রিক্সা নিয়ে আমি তারে একটা ফার্মেসি দেখাই। তো দেখানোর পরে সে বলতেছে স্যালাইন দিল আর কি কি যেন দেওয়া হইলো। দেওয়ার পরে বলতেছে যদি অবস্থা খারাপ হয় তাহলে ইয়াতে নিয়ে যাও, কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাও। পরে বাসায় নিয়ে আসার পরে স্যালাইন খাওয়াইলাম, স্যুপ করে খাওয়াইলাম। তারপরে দেখতেছি যে ওনার অনেক ব্যথা, বিছানায় টয়লেট করতেছে, ওনার পুরো শরীর ছেড়ে দিছে। পরে আমি বলতেছি মা এরে বা এখানে রাখা যাবে না, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, ওনার অবস্থা খুব খারাপ। বলতেছে আমরা যদি নিতে যাই তাহলে ওরা ফাইসা যাম, বলবো যে ওদের ছেলেরা কি না কি করে ফেলছে, ওদের বাড়ির লোকরা জানানো দরকার। আমার শাশুড়ির আমি ফোন দিই ওনার ফোনের থেকে। দেওয়ার পরে আমার শাশুড়ি বলতেছি যে মা এরকম অবস্থা। উনি আবার ফোন দিছে আমার ভাসুরের কাছে। আমার ভাসুর আসে গাড়ি নিয়ে রাত্রের 12টার দিকে। তখন আমরা কুর্মিটোলায় তারে নিয়ে যাই, ওইখানে তারে রাখে। রাখার পরে ওই দিন ছিল বৃহস্পতিবার রাত্রে, সব ডাক্তার চলে গেছে। পরের দিন শুক্রবার। তা আমি বলতেছি যে প্রাইভেটে নিলে ভালো হইতো, হয়তো বা শুক্রবার তো এখানে ডাক্তার আসবে না, ওইটুকু পর্যন্ত সে কি থাকতে পারবো? মানে আমি কাঁদতেছি আর বলতেছি। পরে ইমার্জেন্সি ডাক্তারের ডাইকা নিয়ে আসছি। আসার পরে উনি দেখলো, ভর্তি করাইলো, স্যালাইন লাগাইলো। দেখতেছি ওনার পেট না ফুলতেই আছে, মানে ক্রমে ক্রমে ওনার পেটটা ফুলে যেতেছে। আর আশেপাশে তো রুগী মারা যাইতেছে, ওগুলা দেখে আমি অনেক কান্নাকাটি করতেছি। তো ওনার ভাই ভর্তি করা থিয়া চইলা গেছে। আমি আমার আমার আম্মু আমার আব্বু ছিল আর আমার বড় বোন ছিল হসপিটালে, ওনার বাড়ির কেউ ছিল না। পরে আমি ওই যে লাশ মরতেছে যে ওগুলা দেখে আমি ভয়ে কাঁদতাছি যে আল্লাহ কি না কি হয়। জীবনের প্রথম শুরুটা এরকম ভাবে হসপিটালে। পরে পরের দিন শুক্রবার ছিল, কোনো ডাক্তার নাই, ডাক্তার সরকারি হাসপাতালে ডাক্তার আসে না, ডেকে ডেকে আনতে হয়। তা আমি বলছি মা ওরে এখানে রাখা যাবো না, ওরে প্রাইভেটে ভর্তি করা ফেলি। পরে ওইখানকার লোকজন বলতেছে তোমার শ্বশুর বাড়ির লোক কই, এগুলা কে? পরে আমি বলছি যে এগুলো আমার ইয়া। পরে ওর বন্ধু ও বলতেছে যে আমার বন্ধু বান্ধবরা ফোন দাও, আমার বন্ধু বান্ধব ঠিকই এসে আমাকে ইয়ে দিবে, ওর বাড়ি কেউ আসতেছে না। তারপরে ওর বন্ধুরা সবাই আইসা আমাকে খুব সাপোর্ট দিছে রাত্রে বেলা। এই যে এগুলো ঘটতেছে এর মধ্যে ওর মার সাথে তোমাদের ফোনে কথা হয় নাই? ওনার মা আবার যে বাসায় পড়ছে বাসায় এত কথা বলতে দেয় না। আচ্ছা, আচ্ছা।
মানে উনি প্রবাসে কাজ করেন, হ্যাঁ, মানে যেখানে থাকেন ওখান থেকে সরাসরি রেগুলার কথা বলতে পারতো না, মানে কথা বলতে পারে না, কিন্তু শুধু তুমি জানাও নাই এই যে এত কিছু করছে এগুলো। না, এগুলো আমি জানাইনি, কারণ আমি নতুন মানুষ, আমি যদি জানাইতে যাই তাদের কাছে একটা আর ওর খারাপ যে হবো। ছোট ভাই আছে ও কি করতো, ওকে ছোট পড়াশোনা করতো? ভাই ক্লাস 5 এ পড়ে। আচ্ছা, অনেক ছোট। হ্যাঁ, আচ্ছা, পরে ওনার ভাইরা আর যে বড় ভাইয়ের কথা তো কিছু বললাম না, ওর যে বড় ভাই ও হ্যাঁ, কোথায় থাকতো, ও এখানেই থাকতো? ওইখানেই থাকতো। উনার ভূমিকা কি, মানে ও বড় ভাবির কথা শুনলাম অনেক, কিন্তু ওনার ভূমিকা হচ্ছে উনি ওনার ওয়াইফ যা বলে তাই। আচ্ছা, আচ্ছা। এই যে তোমার ওর ওর যে হাসব্যান্ড যে তোমার কাছে এত দুঃখ করলো, হুম, ওর হুম। বড় ভাই প্রসঙ্গে তোমার কাছে কিছু আর বলে? বড় ভাই কি মানে সবকিছু দেখতেছে কিন্তু কিছু বলে না, কাউরেই কিছু বলে না। আচ্ছা, কিন্তু একটা মানুষ যখন অসুস্থ, তোমার দায়িত্ব বা তোমার পরিবারের দায়িত্ব তো এখানে, তাদের যে লোকাল গার্ডিয়ান তার বড় ভাই, তার হুম, সাথে কি তোমরা যোগাযোগ করছিলা বা জানাইছিলা? তারে যোগাযোগ করছি, তারে ফোন, সে যায় ঘুমাইতেছে। আচ্ছা, আচ্ছা। ওকে। পরে আমি আর তা কাউরে বিরক্ত করি না, আমি নিজেই করতেছি। তার বন্ধুরা এসে বলতেছে যে আপু, আপনি চিন্তা করেন না, আমরা নিচে আছি, আপনার যখন প্রবলেমে পড়বেন আমাকে ফোন দিবেন, আমরা সাপোর্ট দিব। সবগুলা বন্ধুই আসছে। তো ওনার একটু পর পর এসে দেখে যে আমি ওনার পায়ে মাথায় পানি দিতেছি, ওনার এটা সেটা খাওয়াইতেছি। একবার যে আমি খাওয়ানো বন্ধ করে দিছি, ওনার পেট অনেক ফুইলা গেছে। আচ্ছা। তা আমি ওটা দেখে কানতাছি আর কইতাছি, আমার চিকুর পেরা কানতাছি আর বলতাছি যে মা আমার কি হইতাছে। আমার মাও কানতাছে হুম। যে কি হইতাছে, ছেলেটা চোখের সামনে এভাবে মারা যাবো। তা আমার শাশুড়ির আমি অনেকগুলা ফোন দেই, ভোর রাত্রে ফোন দেওয়ার পরে সে ফোন ধরে। আমি কই মা এরকম এরকম ওরে হসপিটালে নিয়ে আসছি, এখন কি করবো, আমার তো মাথায় কাজ করতেছে না। পরে ও কয় বাবুল আসে নাই, মানে ওর ভাই। পরে আমি বলতেছি যে না, উনি তো আসে নাই, উনি আসছিল ভর্তি করা চইলা গেছে। পরে ওনার ফোন দেওয়ার পরে উনি আসে বিকালবেলা। আইসা যে ওনার একটা ভূমিকা, ওই ভূমিকাটা আমি দেখি নাই, ভাইয়ের প্রতি যে ভাইয়ের ভূমিকাটা ছিল না। উনি আইসা শুয়ে রয়েছে, পাশের বেড খালি ছিল, এটাতে শুয়ে ছিল। তো সবাই অনেক খারাপ বলছে, অনেক, যে মেয়েটা, ছোট একটা মেয়ে কিভাবে দৌড়াইতেছে জামাইয়ের জন্য, আর এরা বাড়ির লোকের তো কোনো দেখতেছি না। তারপরে পরের দিন সকালবেলা ওনার অবস্থা খুব খারাপ, ওনার শ্বাস বন্ধ হয়ে আসতেছে। আমি কান্না করতে করতে, যে ইমার্জেন্সি ডক্টর ছিল ওনার কাছে গেছি, যে আপনারা যদি এখন না যান আম, আমাদের রুগী মারা যাবে। তো ডক্টর এসে ওনার অবস্থা দেখে ওনার রিলিজ করে দেয় এখান থেকে, যে আমাদের এখানে ওনার জন্য কোনো চিকিৎসা নেই, আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান। পরে আমার ছোট মামারে ফোন দিছি, আমি কান্তাছি আর বলতেছি মামা আমার দুনিয়াতে কেউ নাই, আপনি একটু আইসা আমারে সাপোর্ট করেন, যেহেতু আমার কোনো বড় ভাই নাই, আর আমার বাবা বয়স্ক, বয়স হয়ে গেছে, আমার মা ওর পক্ষেও সম্ভব না। তা আমার মামারে ফোন দিই, মামা আমার একটু সাহায্য করেন, আমার মামা চলে আসছে। এর মধ্যে তার ভাইরেও ফোন দিছি, ভাইয়া ফোন ধরে না, উনি অনেকক্ষণ হয়ে গেছে ফোন ধরে না। পরে ওনার শালি যে ওনার নাম্বারে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে আমি বলতেছি যে ভাইয়ারে বলো না, তোমার ভাইয়ের অবস্থা খুব খারাপ, তার একটু আসতে। তখন তার শালি যখন ফোন দেয়, ফোন রিসিভ করে পরে উনি আসে, আমি বারবার ফোন দিতেছি ভাইয়া ওনার অবস্থা খারাপ, আপনি চলে আসেন। এর মধ্যে ও বলতেছে তুমি আমার ফুবুরে ফোন দাও, আমাকে বাড়ির লোক তো একজন থাকা লাগবে, আমার ফুবুরে ফোন দাও। আমার ফুবুরে বললাম, আমার ফুফু দৌড়ায় আসবে। তো তার ফুফাতো ভাই আর ফুবুরে ফোন দেয়, তারা বলতেছে আমি এখনই আসতেছি। পরে সবাই আসতেছে যে ওনাদের অপেক্ষায় রাখা যাবে না, ওনাদের অপেক্ষা হইলে এতক্ষণে মারা যাবো। আমি কই অ্যাম্বুলেন্স ভাড়া করো, ওনাদের বলো ঢাকা মেডিকেল চলে যেতে। পরে ওনাকে অ্যাম্বুলেন্স নিয়ে ওনার ভাই আসছে, পাঠাও দিয়া আসার পরে আমরা ঢাকা মেডিকেলে যাই, ওইখানে যাই ওনাকে ভর্তি করা ইমার্জেন্সি, আমরা কোনো বেড পাইনি, সরকারি মেডিকেল কোনো বেড পাইনি। ওইখানে এক বেডের মধ্যে 2 রোগী শেয়ার করে চিকিৎসা। তা এক বেডের মধ্যে 2 জন, ওনার নাক দিয়া নল লাগাইয়া ওনার পেট যে ফুলছে ওইটা পরিষ্কার করছে, করার পরে উনি কোনো কিছু খাইতে পারবেন না যতদিন নল না খোলে। পরে ওইখানে থাকার অনেক সমস্যা, আমার চাচা শ্বশুরও আসছে, ওনারা বলছে। পরে আসার পরে আমার বাড়ির, আমি কই, মা তোমার তো তুমি তো 3 দিন হসপিটালে ছিলা, দেখছোই কিরকম অবস্থা, তোমার শরীর খারাপ হয়েছে, তুমি এমনি অসুস্থ, তুমি চলে যাও, আমিই থাকি। আর তো ভাইয়া আছে, আমার চাচা শ্বশুর আছে, উনি থাকবে। পরে আমার বাড়ির লোকরা আমি পাঠিয়ে দিই। ওই দিন আমার 3 রাত না ঘুমাইতে ঘুমাইতে আমার প্রচুর ঘুম পাইছে। আমি ওই যে ফ্লোর আছে না, ওইখানে বইসা ঘুমাইতেছি ওনার পায়ের কাছে মাথা দিয়ে। এর মধ্যে আমার জাল গেছে, কথা শুই না, জাল যাওয়ার পরে বিকালে গেছে। যাওয়ার পরে আমি ঘুমের থেকে উঠে দেখি ওনারা, আমার ফুফু শাশুড়ি, আমার খালা শাশুড়ি, আরো অনেকে। পরে আহ তারা আমার জন্য ভাত নিয়ে আসছে, ভাত নিয়ে এসে আমার রান্না করে বলতেছে তুমি তো খাও না ঠিক মতো, খায় নাও।
তা আমার ওই দিন থেকে আমার খোঁচাখুচি শুরু আমার জালের। আর বলতেছে আমি একটু হাসি দিছি, আমার দাঁতে একটু প্রবলেম। তুমি বলতেছে এত মেয়ে দেখা লাস্ট পর্যন্ত এটাই আনলো, যেগুলারে নিন্দা করে ওইটাই আনছে। পরে বলতে এই কথাটা তো ওনার ওইখানে বলাটা উচিত ছিল না, যেহেতু আমার মন মানসিকতা ভালো নাই। ফার্স্ট টাইমে ওইটা উনি এই কথা বলছে, তা আমি আর মাইন্ডে নেই নাই, কিছু বলিও নাই। সেদিন চলে যায়, যাওয়ার পরে কয়দিন পরে আবার সে আসে। আমি উনি আবার আসে, আসার পরেই সে মানে ওনার যে প্রশংসাগুলা ওগুলা হসপিটালে মানুষে বলতেছে, আমার দেওয়ার এতদিনে কিছু হয় না, এখন বিয়ার পরে এগুলা হইছে, কেন হইছে? আমি আমার দেওয়ার ঘরে যেভাবে পালছি, ছোটবেলায় আয়া করে পাইছি, কোলে কাকে এগুলা করে করে নিয়ে আয়া করছি, ডাক্তার দেখাইছি আমার দেওয়ারের এগুলা। তা আমি আর তারে কিছু বলি নাই। তা আশেপাশে মানুষ বলতেছে যে দেখি যে তোমারই দেখি, ওর ফ্যামিলির কারোর তো দেখি না, ওর ফ্যামিলির লোক কিরকম। আমি বলছি না, আমার ভাসুর অনেক ভালো মানুষ, আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ, আমার শাশুড়ি অনেক ভালো মানুষ। এ কথাটা বইলা মানে ওনার নামটা আমি বলবো যে বলার সুযোগ দেয় না, ওনার আম্মা এসে বলতেছে কি যে দেখ দেখ তোর নামে কি বদনাম কইতেছে। এখন ওনার মায়ের নাকি একটু শুনছি কানের সমস্যা, তো উনি তো জানে ওনার আম্মুর কানের সমস্যা, ওনার তো ওনার কথাটা ধরার কোনো ইয়ে ছিল না, যুক্তি ছিল না। তো উনি এসে বলতেছে আঙ্গুল তুলে তুলে আমার মায়ের সামনে বলতেছে, এই চুপ, একদম চুপ, আপনারা আমার নামে বদনাম করেন, কোক 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 কয় আমার নামে, কইলেই কি না কইলেই কি। আমি বলতেছি ভাবি আমি এমনি কথা বলি না, আমি এমনি বলছি, আন্টির হয়তো বা শুনতে সমস্যা হয়েছে। তাই আমি পরে আমার এক পর্যায়ে দেখি চিল্লাচিল্লি রোগ জড়ো করে এলাইছে। তখন আমি বলছি রাগ হয়ে, আমি তারে কিছু বলি না, আমার আম্মারে বলছি, আম্মু তুমি যাও গা তো, আমার হাজবেন্ড আমি সুস্থ করে আমি নিজে বাড়িতে নেবো, তোমাকে কারোর লাগবো না আমার। পরে এই সময় আইসা আমার বাসুর, আইসা দেখছে যে একটু ঝামেলা হয়েছে, তা আমি আর কারোর সামনে কিছু বললি না, চুপ করে রয়েছি। পরে এই উনার আর কেউ আসে না, ওনাদের বাড়ি থেকে কেউ থাকে না, আমারই পার্মানেন্ট থাকা লাগতেছে। তো ওনার টেস্ট করানোর পরে ওনার ধরা পড়ে হচ্ছে HBsAg, মানে টিবি ভাইরাস। তো ওনারা ওইটাকে বানায় ফেলছে, ওনাদের বাড়ির লোকই বানাইছে যে HIV হয়েছে। হুম 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 হুম। এখন আমারা বলতেছে যে হুট করে দোষটা পড়ে গেছে আমার উপরে, বুঝতে পারছি। যে ওরে ওরে টেস্ট করান, ওরে টেস্ট করান, আমার ভাই তো এরকম না, আমার ভাই তো এরকম না। হুম 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 তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি 100% শিওর, হুম হুম আমার ব্যাপারে আমি কনফিডেন্স আছি। তা আমি আচ্ছা ঠিক আছে আমার টেস্ট করান। তা আমি নিজে একবার টেস্ট করি, তারা বিশ্বাস করে না, ভাবছে আমি টাকা দিয়ে হয়তো বা করছি। হুম তারা নিজেরা ব্লাড কালেকশন করে, তারা নিজেরা করে দেখে যে আমার হুম নেগেটিভ আসছে। হুম। তো ওনারা আবার করাইছে আমাকে, হয়তো বা ওনার রিপোর্টটা ভুল হয়ে যেতে পারে, কারণ বাংলাদেশে এই রোগটা এখনো হয় নাই। আচ্ছা। তা আমি ওনারা আবার টেস্ট করাই, ওনার রিয়েক্টিভ আসে। হুম, হুম, তা আমার না মাথায় তখন সেন্স ছিল না, আমার হাজবেন্ড অসুস্থ, বিভিন্ন চাপ, আমি আবার মেডিকেলি রিপোর্ট একটু একটু বুঝি। হুম, 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 তা আমার আর ওইটা মাথায় ছিল না যে আমি রিপোর্টটা দেখি, দিলেই তো আমি শিওর হয়ে যাই, হুম। আমি ওনাদের কানের কথা কেন নিতেছি। তো ওনারা বলতেছে এইচআইভি, ওরা ধরবা না, ওরা হেক্সিসল দিয়ে ধরবা, দূর থেকে দাঁড়ায় কথা বলবা, মানুষ আপন হইতে পারে, রোগ তো আপন না। আচ্ছা। ওনাদের বাড়ির লোকই বলতেছে। হুম আর এগুলা বলতেছে, আর আমার জাল পুরো এলাকা ছড়ায় ফেলছে, তার HIV রোগ হইছে। হুম আমার ফুফু শাশুড়ি নাকি বলছে যে ফুফু এই রোগীর মানুষ ইনজেকশন দিয়ে মেরে ফেলে ডাক্তাররা, এই রোগী বাঁচতে যায়, এই রোগী এই রোগ খুব খারাপ রোগ, তারা বুঝাইতেছে। আচ্ছা। এলাকার মধ্যেও বলছে, তো সবাই আতঙ্ক, তার কাছে কেউ যায় না, তার বাড়ির মানুষ। তা আমার কথা হলো রোগ, আমার যেহেতু বিয়ে হয়ে গেছে, মরলে দুইজন এক লগে মেরে জমগা, হুম 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 যাক হোক, আমার HIV হইলে হোক। হুম তা আমি তারে কোনো হ্যান্ড গ্লাভস ছাড়া, কোনো কিছু ছাড়া তার আমি স্পর্শ করতেছি, খাওয়াই দিতেছি, দাঁত ব্রাশ করতেছি। হুম হুম। ডক্টররা এসে আমার বলতেছে যে ওনার ভাইরাস রোগ, ওনার থেকে একটু দূরে থাকবেন, আর ইয়া করবেন, নিজের সেফটি নিজে বজায় রাখবেন। কিন্তু ডাক্তাররা যে টিবি ভাইরাসের জন্য বলতেছে, এটা বুঝেন নাই তো। এটা বুঝিনি, এটা বুঝিনি আমি। তারপরে এরকম যাওয়ার পরে 15 দিন যখন যায়। আচ্ছা, আমি একটু আসবো তোমার কাছে, হ্যাঁ, একটু বন্ধুদের কাছ থেকে আসি, আবার ঠিক এখান থেকে শুরু করব। সো আমি আমার এই অবস্থায় আমার এই বন্ধুকে একটু পজ দিলাম দুটো কারণে। একটা জিনিস আমার হঠাৎ করে মনে হলো যে আমরা এখন 2021 সাল, হ্যাঁ, 2021 সালে এসে আমরা বসবাস করছি, পরে কি হলো? তারপরে হচ্ছে তার ফ্যামিলি থেকে আসে আসে যে না তা কিন্তু না, আসতো কিন্তু আমার মতো করে কেউ কেয়ার করতো না, মানে সবাই আসতো, টাকা পয়সার দায়িত্বটা কিভাবে ওইগুলা তারা নিত।
আর বেশি ভালো করছে হচ্ছে আমার চাচা শ্বশুর, ওনার কথা না বললেই নয়। উনি একটা খুব ভালো একটা পার্সন। আচ্ছা। তো মামা শ্বশুর ছিল, উনিও খুব ভালো ছিল। আর ফুফু শাশুড়িও ভালো ছিল। ফার্স্ট টাইমে আমার ভাসুর যে ঢাকা মেডিকেল, ওই জায়গাটা একটু ওনার ভূমিকাটা ছিল। হুম। একটু দৌড়াদৌড়ি ওদের মধ্যে ওনার ভূমিকা ছিল। তো উনি ওইখানে থাকতো। আমি তো এতদিন প্রায় 10 দিনের মতো হয়ে গেছে, গোসল না, খাওয়া না ঠিক মতো, মানে পায়খানা প্রস্রাব করতেছে পাশে, ওগুলা চোখ দিয়া দেখা খাওয়াটা মানে নিজের কাছে কেমন আনইজি লাগতো। পরিবেশও ভালো ছিল না, রুগী অনেক গেরাগেদি হইতো, মানে রাত্রে ঘুমাইতে পারতাম না, তার পাশে টুল দিয়া বসে থাকতে হইতো। এমন আছে যে ওই জায়গা থেকে সইরা যদি একটু ওয়াশরুমে যাইতাম, টুলটাও পাইতাম না। পরে কি করতাম, ওই নিচে যে ফ্লোর, 2 বেডের মাঝখানে রুগীদের বালতি গুলা ময়লার, ওইখানে বইসা ওনার পায়ের কাছে মাথা দিয়ে শুয়ে থাকতাম। তো আমি একদিন শুয়ে রয়েছি, ওনার শরীর তো প্যারালাইজ হয়ে গেছে, পুরা গলা থেকে পা পর্যন্ত প্যারালাইজড। ওনার মুভ করতে পারে না, শুধু মাথাটা নড়ে আর হাত দুইটা নড়ে। তো ওনার সাথে বৈশা বৈশা আমি গল্প করতাম, তুমি সুস্থ হইলে আমি এখানে যাবো। ওনারা বিভিন্ন ভাবে আমি ব্লেম করতেছি, মেন্টালিটি সাপোর্ট যারে বলে, ভাঙে পড়তে দিতেছি না। তোমার নিয়ে আমি ঘুরতে যাবো, তুমি সুস্থ হবে ইনশাল্লাহ, আমাদের বিপদ আর থাকবো না, এরকম রাত্রে গল্প করতাম, বৈশা বৈশা সময় পার করে দিতাম। পরে একটা পর্যায়ে দেখতেছি আমি আর পারতাছি না, আমার মাথা পুরা ভাইঙা চলে আসতেছে, এমন মনে হইতাছে। তো ওনার পায়ের কাছে আমি ঘুমাইলে ওনার পায়ের মধ্যে একটু রেসপন্স আসে, মানে ওনার পাটা একটু নড়তেছে। তো এটা দেখে না আমি খুশি হয়েছি, আমি ডাক্তারের ডাইকা বলতেছি যে ডাক্তার, আমার হাজবেন্ডের না পায়ের রেসপন্স আসছে। পরে আমার চাচা শ্বশুর বলতেছে, দেখছো তুমি ঘুমাইছো দেখা লেগা তোমার জামাইয়ের পাউডার একটু নড়ছে, তুমি পাশে থাকবা, তোমার জামাই সুস্থ হয়ে যাবো, সে বলতেছে। তারপর ডাক্তার বলছে হ্যাঁ উনি সুস্থ হবে, কিন্তু একটু সময় লাগবে। তো ওইখানে 15 দিন থাকার পরে ওনার অফিসিয়াল একটা আসছিল, ব্যাপার আসছিল, উনি তো বেতন থাকা অবস্থায় চলে আসছে। 1 তারিখ পর্যন্ত ডিউটি করছে, 3 তারিখে উনি অসুস্থ হয়। তো ওনার অফিস থেকে ফোন আসছে যে ওনার বেতনটা, অফিসের সবাই আমি জানাইছি যে উনি অসুস্থ। তো বলতেছে ওনার বেতনটা কিভাবে দিব, বিকাশে নাকি? আমি কই ওনার সাথে কথা বলেন। তো উনি বলতেছে কি যে বিকাশে দিয়ে দেন বস। পরে উনি তার টাইপিং করতে পারে না, বলছে কি যে SMS লিখতে হবে, নাইলে তো টাকা দিবে না। তা আমি SMS লেখা দিছি। তখন আমার ভাসুর আর আমার জাল ছিল দাঁড়ায়া। তো দাঁড়ায় থাকার পরে তো উনি আমার ফোন দিছে টাকা পাঠাই। আমার যা বলতেছে অফিসিয়াল ব্যাপারে তুমি ফোন ধরবা না, টান দিয়ে আমার হাতের থেকে ফোনটা নিয়ে নিছে আমার জাল, নিয়ে উনি কথা বলতেছে। আমার মনে মনে না এইটা থিঙ্কিং আসলো যে আমি মেয়ে মানুষ, অফিসিয়াল ফোন ধরবো না, সে কি পুরুষ মানুষ নাকি? আমি আর কিছু বলি নাই, যে হসপিটালে আসছি এগুলা কি, আর নতুন বউ, আমি কি কিছু বলতে পারি কিনা। পরে ওই ফোনটা নিয়ে না আমার ভাসুর লক চেঞ্জ করে দিছে, টাকাটা যাতে আমি তুলতে না পারি। পরে ফোনটা যখন নেয়, আমি সেদিন বাসায় যাবো একটু, আমার বোনটা রেখে গেছি ওনার কাছে, আর আমার ভাসুর ছিল আর আমার চাচা শ্বশুর ছিল। আমার জাল চলে আসছে। তা আমি ওনার চলে আসে না, সরি, উনি বইসা ছিল টুল দিয়ে, যাতে আমি আমার জামাইয়ের সাথে কোনো কথা বলতে না পারি, যে ফোনটা আমার দেও কিংবা কি, ওনার থিঙ্কিং এরকম। আমি যে তার কাছ থেকে বিদায় নিয়ে আসবো ওই কথাটাও আমি বলতে পারতেছি না, উনি মুখের সামনে বসে আছে। পরে আমি চলে আসি, চলে আসলে ফোন দেই, ফোন ঢোকে না, মানে মোবাইলে লক চেঞ্জ করে মোবাইলটা বন্ধ করে রাখছে। পরে আমি চলে আসার পরে একদিন থাকছি, তারপরের দিন মানে গোসল কইরা কাপড় চোপড় পরিষ্কার কইরা ওনার কাপড় চোপড় পরিষ্কার করে আবার আসি। পরে আমার বোনও চলে আসে, সবাই বলতেছে যে তোরও তো একটু রেস্টের দরকার আছে, টানা এতদিন ছিলি। পরে একদিন থেকে আমি আম্মুরে বলতেছি, মা আমার ভালো লাগতেছে না, আমি ওনার কাছে চলে যাই, আমার মতো করে তো কেউ ওনারে টেক কেয়ার করবো না, আমি চলে যাই, মানে মনটা কেমন স্থির থাকতেছে না বাড়ির মধ্যে। পরে আমার আম্মু আমার CNG দিয়ে আসে, দিয়ে আসার পরে তার 2 দিন পরে আর কি ওনারে বলতেছে যে আমাদের এখানকার চিকিৎসা শেষ, ওনাকে এখন নিউরোলজি ডিপার্টমেন্টে নিতে হইব। তা আমি আমার মামারে ফোন দেই, মামা এরকম, উনি আমার মামা আবার মেডিকেল ঘুরছে তো অনেক, তো উনি এই সম্পর্কে ভালো ধারণা আছে। পরে উনি নিয়ে ডাক্তারের সাথে কথা বলে কোন জায়গায় ভর্তি হইতে হয় কি, ওইখানে সিট খালি ছিল না, সিট বুকিং ছিল। আমাদের নিয়ে রাস্তায় যে এই ঢাকা মেডিকেলের যে দরজা ওইখানে নিয়ে রাখছে। আমার এত কষ্ট লাগছে যে আজকে রাস্তায় পড়ে থাকতে হইতাছে,
এই জীবনটাকে আমি দেখতে চাইছিলাম? আমার বয়সী অনেক মেয়েরা জামাই নিয়ে কত আনন্দ করে ঘুরে ফিরে খায়। আমার কি এই জীবনটা, যে আমি আজকে মেডিকেলের ফ্লোরে পড়ে আছি, তাও আবার হাজবেন্ডরে নিয়ে? তা আমার ইয়া ধরে তো ধরে না, আমার ইয়া কি বলে, আমার ভাসুর ধরে তো ধরে না। তা আমার মামা বিরক্ত হয়ে গেছে। আমার মামা পাজা করে ওরে ধইরা ওরে স্ট্রেচারের উপরে উঠায়। আর ওইখানে তো মানে সবকিছু টাকার খেলা, দালাল ওগুলার মাধ্যমে ধইরা আমরা একটা সিট পাইছি ওই দিনে। আমার মা কান্তাছে আর কইতেছে, আমার মেয়ে কি এই জায়গায় থাকবো, রাস্তার মধ্যে কেমনে কি? পরে ওইখানে একটা লোকের টাকা দেওয়ার পর একটা সিট পাইছি আমরা, সিটে নিয়ে উঠাইছে। সিটে নেওয়া উঠার পরে যে আমার এক জ্যাঠা শ্বশুরের ছেলে আসছে, সে আমার বলতেছে, দেখো তুমি একটা বউ পাও না, একটা বন্ধু পাইছো, এটা ধরে রাখো, এর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করো না। আমার মাথায় হাত দিয়ে আসছে, উনি অনেক ইয়ে করছে, ওর জন্য অনেক দৌড়াদৌড়ি করছে ডাক্তারের সাথে, বিভিন্ন ডাক্তার, উনিও অনেক ভালো করছে। পরে ওইখানে 15 দিন থাকলাম। উনি হঠাৎ করে একদিন ওনার নল খুলতেছে না, উনি প্রায় 20 দিনের মতো না খাওয়া। আমার কাছে শুধু খাবার চায়, ডাক্তার থেকে নিষেধ। আমি না খাইতে গেলেও মানে মনে হইতো কি যে তারা ছাড়া আমি খাইতেছি, আমার কেমন আনইজি লাগতো, আমি দূরে যায় খাইতাম। পেটের খিদায় যা একটু মুখে দিতাম, ওনার কথা মনে পড়লো আর আমি খাইতাম না। তারপরে উনি নিজে রাত্রে খিদা আর সহ্য করতে পারতাছে না, উনি নিজের নল নিজে টাইনা খুলে। রাত্রে বেলা আমি ঘুমাইয়া যাই, উনি আমার কাছে খাবার চাইছিল, আমি খাবারটা নিয়ে আমার মাথার কাছে নিয়ে শুইছি যাতে উনি খাইতে না পারে। কারণ ডাক্তার আমাকে বলে দিছে যে উনি খাবার খায়, ওনার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে উনি মারা যেতে পারে। তাই কারণে পাশেই খাবারের একটা বক্স ছিল, ওইটা আমি নিয়ে নিছি। উনি কি করছে, ওনার তো শরীর লড়ে না, মানে হাত নড়ে, হাঁটা দিয়া উনি পাশের বেডে একটা রুগী ছিল, ওই রোগীর ওইখান থেকে খাবার মানে এক কথা চুরি করে খাবারটা খাইছে। তো এটা নিয়ে আমি অনেক মজা করছি। সকালে উঠা দেখি যে ওনার সামনে মানে ময়লা, মানে বিস্কিটের গুঁড়া লাগে গেছে। আমি আর বুঝতে পারি না, ওনার বলছি যেগুলো কি, কয় ময়লা। তো একটু পরে কইতেছে, ময়না আমি না এরকম করছি। তো এটা নিয়ে হাসাহাসি হয়েছে। তা আমি বলছি, তুমি নিজে নিজে নল খুলছো কে, আমি যদি তোমার কিছু হয়ে যায়? পরে আমি ডাক্তারের যা বলছি যে ও তো এরকম করছে, এটা কি কিছু হইব? কয় না না সমস্যা না, আজকে থেকে খাবার দিতে পারেন। তো ভারী খাবার দিয়েন না, দীর্ঘদিন তো ক্ষুধার্ত, হালকা খাবার দিয়েন, পানি জাতীয়। তা আমি ডাবের পানি কিনা নিয়ে এসে ওনারা খাওয়াই, উনি খায়। তো যেদিন থেকে খাওয়া শুরু করে ওই দিন থেকে ওনার প্রস্রাব পায়খানা শুরু হয়ে যায়। ওনার তো কন্ট্রোলিং নাই, মানে বিছানা ওই বেডের মধ্যে সবকিছু করতেছে। মানে একা মানুষ, আমি ওনারে একটা ছেলে মানুষ তুলতে নামাইতে তো খুব ইয়া। তো একটু পরে পরে টয়লেট করতেছে, একটু পরে পরে এগুলা পরিষ্কার করতেছি। একটা সময় আমি হয়রান হয়ে যাই, আর পারি না। মানে তারা কেউ এগুলার মধ্যে নাই, তারা ওই যে ডাক্তারের সাথে আলাপ আলোচনা, টাকা পয়সা লেনদেন এগুলা করতেছে, কিন্তু তার কোনো টেক কেয়ার না, ওগুলো আমিই করতেছি। তা আমার মা কইতেছে, ও তো অনেক দিন ছিল, এখন ও বাড়িতে যাক। আমার হাজবেন্ড আমারে যাইতে দেয় না, তুমি গেলে না তোমার মতো আমার কেউ করে না, আমি টয়লেট করে ওইখানেই শুয়ে থাকতে হইব, এটা পরিষ্কার করবো না। তা তা এই যে এগুলো হচ্ছে, আপনার হাজবেন্ডের মা কিছুই জানে না এতদিন হয়ে হ্যাঁ গেল? হ্যাঁ, তাই সে জানে। আমি তার সাথে যোগাযোগ করতে পারি না, আমার সময় নেই, কিন্তু তার ফ্যামিলি যোগাযোগ করতেছে। হ্যাঁ, তারপরে? আর ওইখানে মানে মাটির নিচের মতো না, নেটওয়ার্ক পাওয়া যেত না। না, কিন্তু এত ঘটনা ঘটতেছে, তার ছেলের এই অবস্থা, তার ছেলের বউর সাথে তার আপনার শাশুড়ির কোনো কমিউনিকেশন হচ্ছে না এটা? না না না, ওইখানে মানে হসপিটাল ভিতরে যতক্ষণ থাকবো ততক্ষণ কোনো নেটওয়ার্ক নেই। আচ্ছা, কিন্তু আপনি তো বাইরে গিয়েও তার সাথে কথা বলাটা উচিত ছিল। বাইরে গেলে মানে ও এতগুলো দরজা আর এত ঢাকা মেডিকেল, এরকম না আমি হারায় যাব, আচ্ছা। মানে আমি খুঁজে নিতে পারবো না। ও। পরে আমি বাসায় আসি, ওই দিন কয়দিন ছিলেন হসপিটালে? 1 মাস ছিল। আচ্ছা, আমরা না এই হসপিটাল থেকে এবার বের হতে চাই, তো হ্যাঁ হ্যাঁ যেহেতু হ্যাঁ, আমাদের সময় দ্রুত চলে যাচ্ছে, এরপরে কি হলো আস্তে আস্তে সামনে আগাই? হসপিটাল থেকে যেদিন চলে আসবো, তো ওই দিন আমার বলতেছে সুস্থ হলো বাসা। আপনার হাজবেন্ড? না না, সুস্থ হয়নি। আচ্ছা। ডাক্তার বলছে যে ওনার 3টা হাড় ভাঙা, 6, 7। হাড় ভাঙা? হ্যাঁ, আচ্ছা। ওনার ওই যে রোগগুলা আস্তে আস্তে বের হইতেছে। ওকে। 6, 7, 8 এই 3টা হাড় ভাঙা। এটা টিবির ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে। আর হচ্ছে ওনার হাই প্রেশার, ওনার এইগুলা সমস্যাই। পরে ওই দিন নিয়ে আসার পরে উনি বলতেছে, তুমি আমার বাসায় যাবে না? আমি বাসায় যাবো কেন, আম্মা তো আসতেছি, আমার শাশুড়ি আবার আসার কথা।
আমি কি, আম্মু তো আসতেছে, আর আমি এমনি কিভাবে যাই? আমি ওই দিন হসপিটাল থেকে উনি আবার আমার শরীরে আবার নোংরা লাগা আমি কাপড় চোপড় আনি নাই। মানে একদিনের জন্য বাসায় গেছি, 1টা বাজে শুনি ওনার খুব অবস্থা খারাপ, তারা কেউ হ্যান্ডেল করতে পারতেছে না। আমার বাধ্য হয়ে সকাল ভোর 6টা বাজে রওনা দিতে হয় তার কাছে। তারপরে ওই দিন রিলিজ করে দেয়, আমি আমাদের বাসায় চলে আসি। আমি রাগ কইরা দেখি যে ওনার এরকম করতেছে, রাগ করে আমি আমাদের এলাকায় নেমে যাই, আর উনি ওনার বাসায় চলে যায়। ওনার মা আসার পরে আমার সাথে কোনো যোগাযোগ নাই, হয়তো কোনো ব্যস্ততার মধ্যে ছিল, আমার সাথে যোগাযোগ নাই। বাড়ির মধ্যে তো সে বারবার পাঠাইতেছে, মা যায় ওরে নিয়ে আসো। আমি আসার পরে অসুস্থ, তারা কেউ আমার খোঁজ খবরও নেয় না, আমার আমার ইয়া করে না। তো যেদিন চলে যাবো সেদিন আমার শাশুড়ি আসে 2 মাস পরে আমাদের বাসায়। এর মধ্যে ওনার সাথে আমার যোগাযোগ হয়, ওনার সাথে কথা হয়। তো ওনারা আবার কবিরাজ খুব ভালো বিশ্বাস করে। তো এক কবিরাজ বলছে কি যে উনি আর 1 মাস বাঁচবে, 1 মাস বাঁচবে, 1 মাস পরে সে মরে যাবো। তো এই কথাটা আমার কানে উনি দেয়, দেওয়ার পর আমি ওইটা কি আল্লাহ নাকি যে কবিরাজের কাছে এত পাওয়ারফুল মানুষ কয়দিন পর মরে যাবো গা, সেটা কবিরাজ বইলা দেয়? এ কেমন? তোমাদের ফ্যামিলি তো কুফুরি করে, তোমার ফ্যামিলি তো ভালো না। তো আমি কথাটা বলি, এর মধ্যে আমার জাল এলাকার মধ্যে অনেক কিছু, আমি স্বর্ণ ছাড়া আসবো না, আমি লোভি, এটা সেটা অনেক কিছু আমার এলাকার মধ্যে মানুষের কাছে বলছে। মানুষ আমার খারাপ সম্পর্কে জানছে যে বউ আসে না, মনে হয়তো বা টাকা পয়সার জন্যই বউ আসে নাই। কিন্তু আমার কথা হইতেছে সে তো আমার প্রয়োজন হলে আমাকে আইসে নিয়ে যাবে, আমি তো তার বাড়ির বউ করে এখনো নেই নেই। আমার আম্মুর ধারণা, আমার ধারণা। পরে তারা কেউ আসে না দেখে আমি একটা চাকরি বাকরি নেই। আমার বান্ধবী বলতেছে তুই এভাবে কয়দিন, সবাই আমাকে বুঝাইতেছে যে বিয়ের 3 মাস না যাইতেই ছেলের এই অবস্থায়, ছেলে দিয়ে সারা বছর কাটাবি কেমনে? অনেক মানুষ অনেক কথা বলে না। তারপর পরে আমার বান্ধবী বলতেছে তুই একটা চাকরি বাকরি নে, দেখবি তোর মাথাও ঠিক রয়েছে, তুই বিজি ব্যস্ততার মধ্যে থাকলে তোর সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তা আমি একটা চাকরি নেই, নেওয়ার পরে আমি ওনার আম্মা যেদিন চলে যাবে, 2 মাস হয়ে গেছে, চলে যাবে, ওই যেদিন চলে যাবো আবার সেদিনই আমাদের বাড়িতে আসছে যে ওনার সময় সময় কম নিয়ে বিয়ের সাথে একটা মেয়ের লাইফ নিয়ে কথা 1-2 ঘন্টা তো বৈশা কথা বললে হয় না, সময় নিয়ে আসতে হয়। তো সেদিন সে তার রাইতের 11টা না 12টা বাজে ফ্লাইট, সে আসছে আমাদের বাসায়। তো আমার ফোন দিয়ে বলতেছে আম্মু যাবে তোমার আনতে, তুমি আইসা পর, তুমি কিন্তু আসবাই আসবা, আমার জামাই আমার বলতেছে। তা আমি অফিস থেকে ছুটি নিয়ে আসছি। আসার পরে আমি দেখি কি যে উম ওনারা আসছে, আইসা আমার নিতে চায়। তা আমার আম্মু বলতেছে কিভাবে নিবেন, একটা মেয়ের লাইফের বিষয়, আপনার ছেলে সুস্থ না, এই ছেলের কাছে আমি কেমনে আমার মেয়েরে দিই? পরে আমার আম্মু আর দেয় নাই, উনি চলে গেছে। তো উনি আমার প্রতিদিন ফোন দিয়ে দিয়া কামতো, মানে আমার আমার ফুফু আমারে দেখতেছে, একটা ফুফু হয়ে আসে আমার মলমূত্র পরিষ্কার করায়, এটা কেমন দেখতে দেখা যায় না? মানে তুমি আসো আসো। তা আমি আর যাইতাম না। তা আমি বলছি যে আমি ওইখানেই সম্পর্কটা শেষ করে দিই, এই সম্পর্কটা রাইখাই কি লাভ, যে সুস্থ হবে না না হবে কোনো অনিশ্চয় হিসাব, এই অনিশ্চয় হিসাব নিয়ে কিভাবে আমি তার কাছে থাকবো? তারপরে কথা বলতাম যে উনারে একটু মেন্টালি সাপোর্ট দেই। কথা বলতে বলতে উনি আমার একদিন বলতেছে মানে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। তা আমি বলতেছি এগুলা কি বলো, এগুলা বলাটা ঠিক না। পরে বলতেছে আমার 1/2 ঘন্টার জন্য দেখতে আসো তুমি। আমি কই আমার অফিস ছুটি হবে রাত্রে 10টা বাজে, আমি কিভাবে তোমার নিয়ে আসি, তোমার ওইখানে আসি? আমার আব্বা আম্মু তো টেনশন করবে। আমি আবার ওই ওই সময় আমার আম্মার সাথে রাগ করে আমার বোনের বাড়ি চলে যাই, তো তোমার কারণে আজকে আমার লাইফের এরকম হইলো। তুমি যদি আজকে আমারে একটা পরিচিত লোকের সাথে বিয়ে দিত, তার সম্পর্কে আমি জানতাম বুঝতাম, পরিচিত ফ্যামিলির কাছে দিতে জানতাম বুঝতাম, আমি মানায় নিতে পারতাম। তুমি তোমার কারণে হয়েছে, তোমার বাড়িতে আমি আর থাকবো না। না, তাহলে কি একটা বিষয় এখানে আমরা স্পষ্ট তো যে তোমার হাজবেন্ডের অসুস্থতা হুম। তে তুমি খানিকটা তারপর থেকে দূরে সরে আসতে চাইছিলা? তার থেকে কি মানে তো আমার বয়সটাই কতটুকু না, আমার। সেটা ঠিক আছে, মানে আমি তোমাকে যে প্রশ্নটা করছি যে আমি হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ তুমি তার মানে একটা পর্যায়ে গিয়ে তোমার হাজবেন্ড যেহেতু অসুস্থ এবং তিনি কিছু করতে পারছেন না হ্যাঁ এবং হ্যাঁ টোটালি কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, তো তখন তোমার মনে হয়েছিল যে আমি এর থেকে সরে আসবো। এর থেকে সরে আসাটা আমার ঠিক, সে সুস্থ হবে কিনা তার কোনো ওকে, নিশ্চয় নেই। ওকে। এবং সেই সময় তোমার মার প্রতি একটা রাগ ছিল যে জেনে শুনে বা উনি না বুঝে এরকম জায়গায় বিয়ে দিছে, যে হ্যাঁ হ্যাঁ ফ্যামিলির কোনো সাপোর্ট নাই, এরকম হ্যাঁ, জায়গাটায় কেন মানে বিয়ে দিল? তার প্রতি আমার একটা মায়াও হইতাছে, আবার আমার মায়ের উপরে জেদও হইতাছে। আচ্ছা, ওই সময় কি তুমি তোমার ওই যে প্রাক্তন যে প্রেমিক ছিল তার সাথে যোগাযোগ করছিলা?
না, তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। আচ্ছা, ঠিক আছে। মানে আমি যোগাযোগ করলে সে যদি আমার খোঁচা দিয়ে কিছু একটা বলে আমার মনটা খারাপ হয়ে যাবে, ওকে, আমি কারণ তার সাথে কোনো যোগাযোগ নিজ থেকে করিনি। ওকে। তা আমি চাকরি বাকরি করতেছি, যাইতাছি আসতেছি। হ্যাঁ, উত্তরা বাবুলের একটা আচ্ছা, ছিল ইনডোর প্লেগ্রাউন্ড, ওইটাতে হ্যাঁ, আমি জব করি ওকে। বান্ধবীর মাধ্যমে। তো উনি একদিন আমার বলতেছে তুমি আমার 1 ঘন্টার লেগে দেখতে আসো, আমি মনে হয় কালকের দিনটা তুমি আর আমার পাইবা না, আমার অবস্থা খুব খারাপ। হুম, তা আমার না কথাটা শুই না, মায়া লাগছে, একটা মানুষ এভাবে কথা বলে। যাই, যাওয়ার পরে মানে আমি তারপরও যাইতে চাই না, আমার আম্মা বাসা থেকে ফোন দিতেছে, রাইতের 11টা বেজে গেছে, আমি বাসায় যাই না। তারপরে আমার বোন ফোন দিতেছে, তা আমি বলছি যে আমি বেশিক্ষণ থাকবো না, আমি জাস্ট আধা ঘন্টা থেকে চলে আসবো, আমার বাসাতে কিন্তু প্রবলেম হইব। পরে আমি এক পর্যায়ে আবার ডিসিশন নিছি না, যাবো না, গেলে হয়তো বা তার সাথে আমার কোনো কিছু হইতে পারে, যে তা সে মায়া পড়ে যায়, হয়তো বা থাইকা ওইখানে থাকা পড়ে যাবো গা। তা আমি যাবো না। আমার বান্ধবী ছিল, ওর কাছে শেয়ার করছে, ও বলছে কি না যাবি না তুই। তা আমি বলছি আমি আসবো না। সে কান্দাকাটি শুরু করে, সে বিষ খেয়ে মরে যাবো, এটা করবো এটা করবো, আমার ফ্যামিলিরে ফাঁসা দিব। সে মেয়ে দিছে, এখন মেয়েরে কেন দিব না, আমার বিভিন্ন ভাবে ব্লেম করতেছে আর ব্ল্যাকমেল করতেছে। তারপরে আমি আসবো না শুই না, সে তার ভাই ভাবি আর তার ফুপুরে পাঠায় আমারে আনতে। তার ফুপু আর তার ভাই আর ভাবি আমাকে যায় আমার অফিসের সামনে থেকে নিয়ে আসে, বাসায় না আমার ফোনটা নিয়ে নেয়, আমার বাসায় দিতে দিব না, কেচি গেট তালা মাইরা দেয়। তা আমি বলতেছি আমি তো না বইলে আসছি, তার তো টেনশন করবো। তো টেনশন করবো, উনি যায় দেখি কিছু মানুষ নিয়ে হাজির করছে আমার জালে, কিছু 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 মানুষ নিয়ে হাজির হাজির করাতে মানে আমি বলতেছি যে আমার পক্ষ থেকে কোনো লোক নাই, আপনারা কিসের বিচার নিয়ে বসছেন। ওইখানে একটা লোক বলতেছে কিসের বিচার, মানে তোমার কি বিচার করতে আইছি আমি। হুম, হুম, ওখানে লোক নিয়েছেন তাই বললাম। পরে বলতেছে ও এগুলা করছে এগুলা করছে, আমার জাল আমার সম্পর্কে অভিযোগ তুলতেছে। তা আমি আর কিচ্ছু বলি না, আমি শুনতেছি। আমি আবার তার বাচ্চার জন্য কিছু চকলেট নিয়ে গেছিলাম, বাচ্চার হাতে, আমি আবার বাচ্চা খুব পছন্দ করি, বাচ্চার হাতে চকলেট গুলা দিয়েছি, সে চকলেট গুলা খাইতে দেয় না, চকলেট গুলা আমার দিকে ছুঁড়া ফেলছে আমার জালে। তা আমার বিষয়টা খুব কষ্ট লাগছে। পরে এভাবে বলতেছে কয় ওরা তো কোনো কিছু খাবি না, ও তো আমার পোলাপানরা বিষ খাওয়া মেরা ফেলতে পারে। জিনিসটা আমার খুব খারাপ লাগছে। আর বাজার আনছিল, যে আমার জামাই বলতেছে যে বাজারটা কোন ঘরে নিবে, এই ঘরে না সেই ঘরে। তো বলতেছে মানুষ ডাইকে আনছি, মানুষ আইসা বিচার করে যাইব, তারপরে বুঝবা যে কোন ঘরে বাজার যাইবো না না যাইবো। মানে সে আইসাই গরম দেখাইতেছে। পরে মানুষের সামনে এগুলা বলছে, পরে মানুষ বলতেছে তুমি ওর কাছে কয় মাস থাকবা। পরে বলতেছে কয় মাস আর রিয়া টিয়া তো আমি বুঝি না, আমি তো এই কথা বইলে আনে নাই, আমার আধা ঘন্টার জন্য আনছে। হুম, হুম, হুম। পরে বলতাছে আমি কই কথা, পরে আমার অনেক ভাবে বুঝাইছে, ব্লেম করছে যে স্বামী ছাইরা যাইতে নাই, স্বামী এটা আর কিছু না, তুমি ইহকালেও পাইবে না পরকালেও পাইবে না, স্বামীর বিপদ থুইয়া যে যায়, আমার এমন ভাবে ইসলামিক মাইন্ডে মানে ব্লেম করতেছে। সে আমার পায়ে ধরে কান্দতেছে, আমি বাঁচবো না, তুমি যদি চলে যাও আমি এখনই মরে যাবো, আমার এই জীবন রেখা লাভ নাই। তারপর আমার কেমন মানে কি কারণে যে তার প্রতি আবার ইয়ে হয়ে গেছি, আমি থেকে গেছি। আমার মা তো সারা রাত ফোন দিতেছে, আমার বোন সারা রাত ফোন দিতেছে আমার ফোনে, আমার কোনো পাত্তা নেই। তা আমার বাসুর আবার ফোন দিয়া বলছে ময়না চলে আসছে, ওর কথা আর ইয়া কইেন না। তাই এভাবে থাকতে থাকি, আমার আবার তার বলতেছে আমার তো ডিউটি লং টাইম, সকাল 10টা থেকে রাত্রে 10টা 11টা বেজে যায়। বলতেছে আমার শাশুড়ি বলতেছে তুমি থাকো এখানে, তুমি থাকার তোমার যা লাগে লেখাপড়ার খরচ, যা কিছু তোমার হাত খরচ সব চালামো, তুমি চাকরি ছাড়া তো তুমি আমার ছেলের কাছে থাকবা, খালি আমার ছেলের সেবা করবা, বাসায় কোনো কাজ তোমার করা লাগবে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি এখন চাকরি করে দুইজনের তো দেখাটা সম্ভব না, দুই দিক দেখা সম্ভব না, আমি চাকরিটা ছেড়ে দিই, আমি বেতনটা উড়ে যাই ওইখানে। তা আমি বলতেছি যে আমি বেতনটা তুইলা নিয়ে আসি, বেতনটা তুইলা নিয়ে আসলে আমার পরীক্ষার যে তখন আমার সেকেন্ড ইয়ারে আর কি ইয়া দিব, সেশন ফি দিব। আমার বেতন আসে হচ্ছে 25 দিনে 7,000 টাকা। পরে আমি ওই টাকাটা দিয়ে অর্ধেক ছিল 3500 টাকা ছিল আমার রেজিস্ট্রেশন ফি, ওইটা দিলাম, আর আমার তেল সাবান কিছু কেনাকাটা কিনলাম। কেনার পরে নিয়ে আসি, পরে টাকার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমার বাসুরের বউ আর ওনার হাতে। তো ওনারা যাই না দেয় তাই চলতো, আমি ঘরের সব কাজ করতাম, ওনার কাজে রান্না বাড়ার কাজে সাহায্য করতাম, মিল মানে প্রথম প্রথম খুব ভালো দেখাইছে। তারপরে থেকে না উনি প্রতিদিন এক তরকারি রান্না করতো,
যেটা আর কি খাইতে খাইতে অভুক্ত লেগে যেত। আমি কিছু বলতাম না, মানে আমার যখন ভালো না লাগতো আমি এসে চুপ করে বসে থাকতাম না খাইয়া। আর তারা এটাও জিজ্ঞেস করতো না যে তোমার পছন্দ অপছন্দ কি, এগুলো জিজ্ঞেস, তাদের মন মর্জি মতো বাজার করে আনতো, ইয়া করতো। পরে একটা পর্যায়ে না আমি দেখতো যে আমি ঠিক মতো খাইতাম না, আমি শুকায় যেতেছি দিন দিন। আর ও তখন আমি এক কাপড়ে ছিলাম, আমি এক কাপড়ে বাসা থেকে আসছি, ওই এক কাপড়ে আমি 1 সপ্তাহের মতো ওইটাই পরতাছি। ওনার যে টয়লেট করতেছে বিছানার মধ্যে, ওইটাই আমার গায়ে লাগতেছে, ওইটাই আমি পরিষ্কার করে করে ওইটাই পরতাছি। আমার গায়ে থেকে গন্ধ গন্ধ বের হয়ে গেছে। তা আমার মামা শ্বশুর একদিন যায়, প্রতিদিন আমাদের দেখাশোনা টেক কেয়ার করে। মামা শ্বশুর বলতেছে, কি ব্যাপার তোমার এই কাপড়টাই দেখতেছে কতদিন ধরে পরে রয়েছে, তোমার কি কাপড় চোপড় নাই? তখন আমার হাজবেন্ড বলতেছে যে ও তো এক কাপড়ে আইছে, ওর তো কোনো কাপড় চোপড় নাই। আমার জালু উঠে বলকে, হায় হায়, আমি তো খেয়ালই করি নাই যে তোমার কাপড় নাই। পরে আমার মামা শ্বশুর তাকে 2,000 টাকা দেয় তার হাতে। ভাবছে আমি ওই এলাকার কিছু চিনি না, মার্কেট টার্গেট কিছু চিনি না, তো উনি আমার মার্কেট করে দিবে। তো ওইখান থেকে উনি আমার 2টা 3 পিস কিনা দেয়, বাটিকের একটা আর একটা 3 পিস কিনা দেওয়ার পরে উনি বানাইতে দেয়। তা আমার ফুপু শাশুড়ি হচ্ছে কি আগের যুগের মানুষ, আমি ওনাকে খারাপ বলবো তা কিন্তু না। ওই যে দাদা ওনার দায়িত্ব দিছে, টাকার দায়িত্বটা উনার। তো আমার ফুফু শাশুড়ি এসে বলতেছে আমারে যে কয় টাকা দিয়া 3 পিস কিনছো? আমি কই আমি জানি না, ভাবি জানে। কয় 3 পিসের তো এত দাম না, তো কয় টাকা পাচ্ছ তুমি দেখো নাই? আমি কই না। পরে কথা বললে আমার ফুফু শাশুড়ি ওনার কাছে গেছে যে কয় টাকা দিয়ে 3 পিস কিনছো, কত কি? কয় কি এত টাকা দিয়ে কিনছি, এই টাকা বাচ্চা আমি আমার ছেলেরে দিছি। কয় তুমি তোমার ছেলেরে দিবে কে টাকা? ওরটা তুমি তোমার ছেলেরে দিবে কে? তো সে ভাবছে কি আমি তার কাছে বিচার দিছি, কিন্তু আমি বিচার দিনে সে আমার জিজ্ঞাসা করছে, দেখে আমি বলছি। তা ওইটা নিয়ে আমি আবার ফুপুরে বলছি, থাক ফুপু, এটা নিয়ে কোনো কিছু ঝগড়ার দরকার নেই, থাক, বাদ দেখ, ছোট বাচ্চারে দিছে দিছে। পরে সে আমার খোঁচাইতেছে, হ্যাঁ আমি 10 বছর ধরে 12 বছর ধরে এ বাড়িতে আসছি, মামা শ্বশুর থেকে কিছু পাই নাই, তুমি এত কিছু পাও, তোমার ভাগ্যটা কত ভালো, মানে খোঁচায় এরকম। আবার আমার শাশুড়ির ফোন দিয়া বলে যে ও যদি বৈশা বৈশা খাইতে পারে আমারে দিবেন নাকি লিগা, আমারও তো হক আছে খাওয়ার। কারণ ফুফু শাশুড়ি আবার বলছে যে তো তোমার জামাইরাও কো অসুস্থ হয়ে বিছনা পড়ে যেতে, তোমার শাশুড়ি টানবো না? পরে সে এই কথাটা চুপ হয়ে যায়। এলাকার মানুষের কাছে যা যা আমার নামে বদনাম করে যে এরকম এরকম লোভী দেখেই তো এই ছেলের কাছে রইছে। না আমার মধ্যে যে তার কোনো ব্যাংক ছিল না, কোনো ব্যাংক ব্যালেন্স না ছিল, তার কোনো অর্থ সম্পদ, আমি যে এমনি তার কাছে রয়েছে একটা জাস্ট একটা মায়া আর ভালোবাসার টানে, সেটা কখনো কারো কাছে বলে নাই। বলে যে আমি নাকি লোভী, এই কারণে আমি তার কাছে রয়েছি। মানে একটা মানুষের যেভাবে হেয় করতে পারে, ওই ওই জিনিসটা মানুষের কাছে যায় বলতো। আর আমাকে এমন ভাবে রাখছে যে আমি কারোর সাথে যোগাযোগ করতে না পারি। আমি একটু বাসার একটু খারাপ লাগলে একটু বাসার ছাদে যে যাবো, ওই যাওয়াটাও আমার দিত না। আমি কারোর সাথে এলাকার পাড়া প্রতিবেশী কারোর সাথে কথাও বলতে দিত না। যদি আমাকে কেউ কুবুদ্ধি দিয়ে সরাই দিত, এখন কারোর সাথে আমার যোগাযোগ করতে দিত না। উনি যা যা মানুষের কাছে এগুলা বলতো। এরকম চলতে থাকলো। পরে আরেকদিন আমি অসুস্থ হয়ে যাই, আমার চিকিৎসার জন্য 1,000 টাকা দিছে আমার শাশুড়ি। সে কি করলো, ওই 1,000 টাকা নিয়ে গেছে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, আমার আমার পরিচিত, আমার এক আপু হয়। তো আপু আবার আমার থেকে ডাক্তারের বলে দিছে, পর আমার থেকে ভিজিট রাখে নাই। ভিজিট রাখে নাই, ভিজিটের টাকাটা বেঁচে গেছে, ওনার হাতে ছিল, আমি ওই টাকা ধরিও নাই, ওনার হাতে দিছে, ওনার কাছে। তা আমার ফুফু শাশুড়ি বলছে ভিজিট কত নিস, তা ওনারা যেহেতু টাকার দায়িত্ব নিছে, দায়িত্বটা দিছে, কয় টাকা ভাঙতেছে না ভাঙতেছে, আমার শাশুড়ি আইসা তো ওনার থেকে হিসাবটা নিবে, তো উনি তো জিজ্ঞাসা প্রশ্ন করাটা তো স্বাভাবিক। সে আমাকে জিজ্ঞেস করতেছে কয় টাকা ভিজিট লাগছে। তা আমি বলছি ফুপু, আমার তো ভিজিট লাগে নাই, আমার পরিচিত ছিল দেখা ভিজিট ইয়া করে দিছে। পরে ওরে যা বলতেছে, তুমি এটা আমার বললা না কেন যে ভিজিট লাগে নাই? আমার শাশুড়ির টাকা আমি খাইতেছি, ওর সমস্যা কি? পরের কথা গেল এটা নিয়ে, মানে উনি আমার সাথে রেষারেষি শুরু করে দিছে। মানে ভাবতেছে আমি তার নামে ফুপুর কাছে অনেক অনেক বদনাম করি। রেষারেষি, ওই রেষারেষি থেকে তার মধ্যে হিংসা তৈরি হয়ে যায়, আমারে সে সহ্য করতে পারে না, আমারে দেখতে পারে না, আমার ওই বদনাম করে ফুপুর কাছে। পরে খাবার নিয়ে তো দুর্নীতি করে, টাকা পয়সা নিয়েও দুর্নীতি করে। পরে ফুফু এটা দেখা উনি মানে বলতেছে যে তোর আলাদা খাইতে পারবি না? আমি কই, না ফুফু একসাথেই খাই, সমস্যা কি? পরে একদিন আমি খাই না ঠিক মতো। পরে উনি ওনার হাজবেন্ড আসার সাথে সাথে বলতেছে কি যে
তুমি কি বাজার আনো, ওই তো খাইতে চায় না, ওই এটা করে ওইটা করে সেটা করে। আমার বাসুর উঠা বলতেছি কয় কি আমি কি জমিদারের মাইয়া নাকি যে এটা খাইবো না ওইটা খাইবো না। তো কথাটা আমার গায়ে লাগে পরে আমি ভাইয়ারে বললাম কি, ভাইয়া দরকার নেই, আমার নিয়ে আপনাদের নিজেদের মধ্যে ঝগড়া করার দরকার নেই, আমি আমার মতো করে চলে যাই, আপনারা থাকেন, আপনাদের ফ্যামিলি আগে যেভাবে চালাইছেন ওভাবে চালান। তো আমি কথা বলে আমার ব্যাগ ট্যাগ কাপড় চোপড় গুছাই নিছি। আমার ফুফু শাশুড়ি আমার আটকাইতেছে, আমার যাইতে দিব না। পরে কেচি তালা বাইরা দেয়, বাড়ির মধ্যে হল্লা, সে চিল্লায় উঠে। আমি ফুফুর এটা বলি যে ফুফু আপনি সরে যান, আমি থাকবো না, থাকবোই না এই বাড়িতে, দরকার নেই আমার জন্য যেহেতু এত ঝামেলা এত কিছু। পরে আমার ভাসুর জানলা মালনা খুইলা সে আমার বলতেছে, একটা গালি ইউজ করছে, গালি ইউজ করার পরে বলতেছে দেখেন ও কত বড় ইয়া, ওর এই বাড়িতে শয়তান বাড়িতেই না উঠাইছি, ভাসুর বলতেছে। পরে বলতেছে যে ওর মারে ফোন দে, ওর ওর যে মুরব্বী ওগুলো ফোন দে, ওনারাই ফোন দিয়া মানুষ টানুষ জড়ো করা লাইছে, ফোন দিয়ে আমার বাবা মারে আনছে। ওই দিন আমি যখন ওই বাড়িতে যাই আমার বাবা মাকে আমার সাথে আর যোগাযোগ করে না, আমার আত্মীয়। পরে আনার পরে পরে সবাই আমার বলছে যে না ও তো বাসা থেকেও বের হয় না, কারোর সাথে কোনো কিছু বলে না, তাহলে এত সমস্যা কে? সমস্যা হচ্ছে যে টাকার বিষয়ে কোনো জাজ করতে পারবো না, কেউ কিছু করতে পারবো না, এমন মতন চলবো। পরে ওই দিনই আমাদের আলাদা করে দেয়। আমার নিজের ইচ্ছা ছিল না, আমার ওই ওনার যে রিলেটিভ ওনারা আমার আলাদা করে দেয়। আলাদা করার পরে আমরা আলাদা খাইতে গেলেও অনেক ঝামেলা, আমার এটা ধরতে দেয় না ওইটা ধরতে দেয় না, বলে যে এটা আমার এটা আমার। পরে আমার ফুপু দুইটা করায় দুইটা পাতিল দিয়া যায় যে আলাদা খাইবা, ছোটটা আমাদের সাথে খাবে, আমার ছোট দেওর। পরে ওইখান থেকে আরো রেষারেষি শুরু হয়ে গেছে, টাকার ইয়েটা আইসা পড়ছে আমার ফুফু শাশুড়ির হাতে। আমার আবার বলছে তুমি টাকা নিবা, আমি কই না, আমি সংসার জীবনে নতুন, আমি এর আগে কোনো বাজার সদাই বলেন এগুলো করেন আমি কোনো কিছু জানি না, তো সে দায়িত্বটা আপনিই নেন, আমার যা করার আমি করবো। তাই উনি আর আমি বাজার করতে যাইতাম, করতে যেতাম, বাজারে ব্যাগটা আমি বহন করতাম। তখন মানে নিজের কাছে কেমন লাগতো যে আজকে এ পর্যায়ে আইসি, আবার বাজার করা, এত কিছু করা, বাজার করে বাসায় নিয়ে রান্না করা, তারপরে হচ্ছে ওনার করা, আমার আমার উপর প্রচন্ড চাপ পড়ে যেতেছে। একা মানুষ হয়ে তারা সবাই তদারতি করে, কিন্তু কেউ আমার হেল্প করে না হাতে হাতে। এমনকি যে কেউ আমার গাইডলাইন দিব যে এভাবে চলো ওইভাবে চলো এভাবে চললে ভালো হইব, এরকম গাইডলাইন আমার ব্রেনে যতটুক ধরতেছে আমি ততটুক করতেছি। তারপরে তো সকালবেলা উঠলে এক গাদা উনার টয়লেট করা, কাপড় চোপড় ধুইতে হইতো, বাড়ির উঠান ঝাড়ু দিয়ে দেওয়া লাগতো, ভোর 5:30 বাজে উঠা, রান্না করা। ওই এলাকায় গ্যাস থাকে না, ওইটা আবার চুলার জন্য দাঁড়ায় থাকা লাগতো, উনি আরো আগে উঠা যেত, উঠা চুলা দখল দিত। তো ওনারা কিছু বলতে পারতাম না, বললে দোষ, চুপ থাকলেও দোষ। তো আমি একসময় আমার ফুফু শাশুড়ি বলি যে ফুপু উনি না এরকম করে, চুলা দেয় না, তো গ্যাস গেলে তো উনি পাশের বাসার থেকে রান্না করে আনতে পারে, আমার তো সমস্যা হচ্ছে, আমি তো কারো বাসায় যাই না। পরে আমার ফুফু শাশুড়ি কইতেছে দাঁড়া, আজকে বইলা দি মনে যে ও এক চোলা নিব তুই এক চোলা নিবি। তো উনি বইলা দেওয়ার পরে এক চোলা দেয়, উনি যখন থাকে তখন চোলা দেয়, উনি যখন চইলা যায় ওনার বাড়িতে তখন আবার শুরু হয়ে যায় রেষারেষি। তাই এরকম চলতেই থাকে চলতেই থাকে। একদিন রোজার মাস আসছে, রোজার মাস না সরি, এর আগে আমার জুতা নাই, আমার জুতা মেডিকেল যাওয়ার পরে চুরি হয়ে গেছে। পরে বলতাছে যে আর এক জোড়া জুতা কিনা দিও, আমার শাশুড়ি বলতেছে ও তো বাহিরে যায় না, আমগো এদিকে কিছু চিনে না, আর এক জোড়া জুতা কিনা দিও। উনি আমারে 50 টাকার প্লাস্টিকের জুতাই না দিয়া বলতেছে আমার শাশুড়ির কাছে ওরে আমি বাটা জুতা কিনা দিছে। তো উনি যে কথাটা বলছে আমার শাশুড়ি আবার আমাকে ফোন দিয়া জিজ্ঞাসা করছে তুমি নাকি তোমার নাকি বাটা জুতা কিনা দিছে। তা আমি তো ভাবছি হয়তো বা কইছে দেখে কথাটা বলতেছে। হ, কারণ আমি চাই না গ্যাঞ্জাম হোক। পরে ওই স্যান্ডেল পরে আমি আমার বাবা মার কিন্তু এতটা অ্যাবিলিটি খারাপ ছিল না যে আমার একটা ভালো এক জোড়া জুতা কিনা দেওয়ার মতো। আজকে আমি স্যান্ডেল পরছি, স্যান্ডেল পরে আমি ভার্সিটিতে যাই, স্যান্ডেল পরে আমি এদিক সেদিক যাই, বাজার করে, মানে একটা কাজের লোক যেভাবে থাকে না আমার পরিবেশটা ওইরকম হয়ে গেছিল গা। পরে মাঝে মাঝে আমার তো 1 মাসের বাজার একসাথে কিনা হইতো, ওই বাজারে ব্যাগ আমি নিতাম। ওইখানে থাকতে থাকতে আমি শুকায় গেছি, অসুস্থ ছিলাম, মানে ওগুলো আমার খুব কষ্ট হইতো। মাঝে মাঝে মাছের কাঁটা দিয়ে আমার পাও কাইতে যেত। আইসা বাসায় আইসা ওনারে দেখাইতাম যে এই কষ্টগুলো তুমি মনে রাখো, যে তোমার জন্য আমি এত কষ্ট করতেছি, কোনদিন আমার সাথে বেমানি করো না, তাহলে আমি সহ্য করতে পারবো না।
ওনার আমি এই কথাটা বলি, উনি কন না, পুরো দুনিয়া একদিকে তুমি একদিকে, তুমি সবচাইতে বড় কথা হইতেছে তুমি এই যুগের মেয়ে হয়ে আমার টয়লেট পরিষ্কার করতেছো, আমার বমি পরিষ্কার করতেছো, আমার প্রস্রাব পরিষ্কার করতেছো, আমার যে সহ্য করতেছো এটাই তো অনেক। অন্য কোনো মেয়ে হলে তো আমার কাছে থাকতো না, চলে যেত গা। তার মধ্যে আমার ফুফু শাশুড়ি বারবার বলতো বেবি নিবা না, বেবি নিবা না। ওনার ক্যাথি পরানো ছিল, ওনার প্রস্রাব করে দেখে ক্যাথি পরানো ছিল, একটু পর পর প্রস্রাব করে দেয়, প্রস্রাবের সেন্স নাই। তা আমার ফুফু শাশুড়ি বলতো কি যে বেবি নিবা না, বেবি নিবা না, পোলাপান নিবা না, তুমগরই তো খাওয়ায় অনেক কষ্ট কইরা, আবার তোমরা বাচ্চা কাচ্চা নিলে তুমগর বাচ্চা কাচ্চা খাওয়াইবো কেটা। তা কথাগুলো না আমার খুব কষ্ট লাগতো, যে সম্পর্কই নাই, আমি বাচ্চা নিবো কই থেকে। পরে প্রায় সময় কইতো, পরে আমি একদিন আমার জালের লগে শেয়ার করি, আমি কই কি ফুফু না এগুলা কয় না, উনি যে কথাটা বইলা দিবে ওটা আর আমি বুঝতে পারি নাই। ফুফু ফুফু কয়েকদিন আমার লগে রাগ করে কথা কয়নি। উনি যে বলছে যে আর কি মাথা সেন্স নাই, পাগল নাকি, তার ছিল উনি যে বাড়ির মানুষের নামে এত বদনাম কইছে, আমি কিন্তু কারো কাছে বলি নাই, কিন্তু আমি কিছু একটা বললে সে বইলা দিত। পরে মাঝখান দিয়ে আবার আমাদের ঘরে এসে শুইতো, ঘুমাইতো। তার বিশ্বাস যদি আমাদের বাচ্চা হয়ে যেত গা, সে আমাদের মাঝখানে ঘুমাইতো। তো ঘুমানোর পরে একদিন হয়েছে কি যে তার হাত তো ভালো ছিল, তার পা নাইলে অবশ গলা থেকে, সে হাতাই নাই না, মানে আমার শরীরে বারবার লাগতেছে। তা উনি যে মাঝখানে শুয়েছে আমার তো আনইজি লাগে, ওর তো সেন্স নেই। তা আমি হাতটা বারবার সরাইতেছি সরাইতেছি। তো একসময় আমার রাগ রাগ করে আমি হাতটা জোরে ইয়ে করি। তো ওইটা নিয়ে উনি সকালবেলা চিল্লাইয়া পুরা বাড়ির মাথা আঙ্গায় নিয়ে তুলছে যে আমি ওনাকে লাথি মারছি। আর আমার হাজবেন্ডও বলতেছে না যে না ও এটা করে না, ওই এই কারণে এটা বলছে। আমি শরমে দুনিয়াতে নাই, এলাকার মানুষ সবাই জানে আমি ওরে লাথি মারছি, আমি ওরে মারছি। তা আমি পরবর্তীতে আমি এটাই বলছি যে একটা হাজবেন্ড আর ওয়াইফ যত অসুস্থ থাকুক, তার রুমের মধ্যে কিভাবে আরেকজন আইসা মাঝখানে ঘুমায়। তো ওনার যেহেতু শরম নাই, তাহলে আমার শরম রেখা লাভ কি, আমার তো মান সম্মানের প্রশ্ন আসছে। পর আমি এই কথাটা বলার পরে এলাকার মানুষ বলছে যে আসলেই তো এই ঘরের মধ্যে কিভাবে এক ঘরে ঘুমায়। পরে উনি আর ঘুমাই নাই। আমি এটা ওনার দোষ দিব না, ওনার ব্লেম করতে হচ্ছে আমার জাল। মিথ্যা কথা বইলা বইলা আমার নামে অনেক কথা বলতো, আমি যেগুলো বললি সেগুলো তো বলতো, আর যেগুলো না বলতাম সেগুলো বলতো ওনার কাছে। পর আমি এগুলো সব আমার শাশুড়ির জানাইতাম, আমার শাশুড়ি বলতো কি ধৈর্য ধরো, আমি আইসালে, আমি আইসানি। আমার জামাইরে বলতাম, আমার জামাই বলতো ধৈর্য ধরো, আমার খারাপ সময় তো। আমার পরে ওনাদের কাছে টাকা পাঠাইতো ওনার অ্যাকাউন্টে আমার বাসুরের, তো টাকা নিয়েও নয় ছয় করতো যে টাকা আসে নাই, ব্যাংক লকডাউন, ব্যাংক খোলে নাই, 1.5 মাস হয়ে যেত গা। কিন্তু অথচ ওনার ঘরে বড় বড় মাছ এগুলো আনতাছে, আমাদের ঘরে বাজার নাই, আমরা পেঁয়াজ খাইটা তরকারি খাইতাছি, টাকা কিন্তু ওনার কাছেই। তো উনি কোনোদিন আইসা বড় ভাসুরি হিসাবে আমাকে জিজ্ঞাসা করো নাই যে ময়না তোমার নামে এটা শুনছি, তোমার ভাবি কইলো এটা কি সত্যি নাকি, কিন্তু তুমি এটা করছো কেন, কোনোদিন জিজ্ঞাসা করে নাই। কিংবা এমনও বলে নাই যে আজকে টাকা তো আমাদের কাছে, যাই ওর কাছে জিজ্ঞাসা করি যে তোমার বাজার আছে কিনা। এই কথাটাও উনি বড় হিসাবে কোনোদিন আমাকে বলে নাই। তারপরে এরকম যাইতে যেতে উনি হিংসা, পরে আমার উপরে অপবাদ উঠছে, আমার কি কইলা খেদাইবো তার বউ, মানে প্রসেস তার মাথায়। আমার অপবাদ দেয় আমি নাকি ডাল চাল চুরি করে করে আমার বাপের বাড়ি নিয়ে যাই, সে বলে। পরে আমি বলছি আমি তো মাসেও আমার বাপের বাড়িতে যাই না, আমার বাবা মা তো কেউ আমার সাথে যোগাযোগ রাখে না, তো আমি ডাল চাল চুরি করে আমি কারে নিয়ে দিই। এত বড় একটা ইয়া, ছোট লোকের মতো কথাবার্তা, এডি কি কেমন ধরনের কথাবার্তা, এডি তো ভালো না। পরে আমি বলছি যে আপনার না একটা টিচার, আমি বলি নাই, পাশের বাড়ির ইয়া বলছে, উনি পাশের বাড়ির, উনি দেখছে কিভাবে। আর তারপরে শেষে কি হলো এবং এখন কি অবস্থায় আছে সেটা শুনবো। শেষে বলতে হচ্ছে পরে ওনাকে সিআরপি হাসপাতালে সাজেস্ট করে, ঢাকা মেডিকেলের ডক্টর সাজেস্ট করার পরে আমার মাথায় চলে আসে উনি মনে হয় আর ভালো হবে না, আমি কেন ব্যর্থ চেষ্টা করতেছি, আমি চলে আসছি আবার। তার ফ্যামিলি আমি চলে আসলে আমাকে খারাপ বলে, কয় তুই খারাপ, তুই ভালো না, তুই এই যে আমি যে পিছনে যে এত অবদান ওগুলো সব ভুলে যায়। আচ্ছা, তা আমি চলে আসি, তো চলে আসার পর উনি আবার আমাকে ফোন দেয়। আমি চলে আসার একদিন পরে ওনার ভাবি ওনার মোবাইলটা নিয়ে নেয় যাতে আমার সাথে সে যোগাযোগ করতে না পারে। ভাবি নিছে না কে নিছে সেটা আমি জানি না, কিন্তু ঘর সবকিছু সাইড দিয়ে ইয়া করে, এতদিন ফোন নিল না, আমি আসার একদিন আগে ফোন চোরে নিয়ে গেছে গা, এটা তো বিশ্বাস করা যায় না। পরে যাই হোক হসপিটালে ওনাকে নিয়ে যায়,
হসপিটালে যাওয়ার পর উনি আমার সাথে যোগাযোগ করে না, ওনার ফুফু আমাকে আমার সাথে যোগাযোগ করতে দেয় না। তো উনি এটা ওনার খারাপ বলবো না আমি। মুরব্বী মানুষ হয়তো বা আমাকে নেওয়ার জন্য কিংবা আমারে ভুল বুঝে আমার এটা বলছে। উনি আমার জন্য যথেষ্ট সাপোর্ট করছে আমার ফুফু শাশুড়ি। আবার ওর বুদ্ধিতে আমার সাথে খারাপও করছে। পরে যাওয়ার পরে আমার সাথে যোগাযোগ নাই। আমরা গেছি সিআরপিতে ওরে দেখতে। আমার সাথে আমার ফুফু শাশুড়ি কথা বলে না। আমার মা আম্মার সাথে ঝগড়া লেগে গেছে গা। আমার আম্মাও ঝগড়া করছে, সেও ঝগড়া করছে। অনেক পরে আমার আম্মুরে নিয়ে আমি চলে আসি। তারপরে আমার হাজবেন্ড আমার ফোন দিয়ে অনেক কথা বলে, তার ফুফুর সাথে ঝগড়া করে তার ফুফুরে পাঠায় দেয়। আমার বলতেছে কি, তুমি আসো, তুমি এনে থাকো, তুমি থাকলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। ডক্টর বলছে বউ কাছে থাকলে সুস্থ হয়ে যায়, থেরাপি দিতে, থেরাপি ডক্টর। তারপরে কয়েকদিন যে কথা বলতে বলতে আমি আমার আম্মু নিয়ে দিয়ে আসি। ওনার বাড়ির কেউ আমার যায় নিয়ে আসবো না, আমার দায়িত্ব নিয়ে যায় নিয়ে দিয়ে আসবো না। আমার আম্মু পরে আমার নিয়ে দিয়ে আসে। দিয়ে আসার পরে ভালোই চলছিল কয়দিন। আমার দেবরটা ছিল হসপিটালে, রুম ভাড়া করে থাকি। ওইখানকার যে আন্টি, আর আমার অনেক ভালোবাসছে, বেলুরি টেলর। তারপরে ওনার মেয়ে জ্যোতি, উনি আমাকে অনেক ভালোবাসছে মেয়ের মতো করে। আমি কাজ পারতাম না, আমাকে কাজ দেখায় দিছে, ওনার জিনিস দিয়ে আমার কাজ করতে দিছে। কিন্তু বাড়িতে আমি এই সাপোর্টটা পাই নাই। আমি মাছ কাটতে পারি না, উনি আমার মাছ কাটা শিখাইছে। রান্না পারি না, উনি আমার রান্না শিখাইছে। মানে এরকম অনেক করছে, সাপোর্ট করছে। মাঝে মাঝে বুঝাইতো এটা সেটা। আমাদের টাকার বাজেটটা তো কম ছিল, মেডিকেলের বাড়িতে অনেক খরচ। তারা তো এগুলো বুঝে না, মনে বুঝে টাকার অ্যামাউন্টটা গুনে যে অনেক টাকা দিয়ে ফেলছে, কিন্তু খরচটা কিন্তু তারা দেখে না। তো বিকালে মাঝে মাঝে কিছু একটা খাইতে মন চাইলে না, খাইতাম না টাকার দিকে চিন্তা করে, যে আমি যদি আজকে এই কম বাজেটের টাকাটা যদি খাইয়া ফেলি, হ্যাঁ, তো দেখা যাইতেছে পরের দিন আমি বাজার চালাইতে পারবো না। তাই স্যাক্রিফাইস করে ফেলতাম। তা আমরা বিকালে বের হইতাম না, বিকালে এক একজন এটা সেটা খায়। সবসময় বের হইতাম হচ্ছে এশারের আজানের দিকে। বের হয়ে ঘুইরা ওরে থেরাপি দিয়া বাসায় চলে আসতাম। বেশি কোনো আড্ডাও না, বেশি কোনো মানুষের সাথে কথাও বলতাম না। তার মধ্যে অনেকে আমার ব্লেম করতো, চলে যাও, যেহেতু ভালো ভালো কথা বলতো, যে খারাপ খারাপ কথা বলতো। তা আমার চিন্তা ভাবনা ছিল কি, আমি আর বাড়িতে আসবো না। আমি ওইখানে থেকেই ওরে নিয়ে ওইখানে থেকে কিছু না কিছু একটা করবো। বাড়িতে আসলে আমি শান্তি পাই না। আমি যাওয়ার আগে আমার জাল হসপিটালে যায় বলতেছে যে ও আমার দেবরে বলতেছে যে ও কি ফোন দেয়, একটা খারাপ ভাষা ইউজ করে বলতেছে ওকে ফোন দেয়। পরে বলতেছে দেয়। যদি আমার জামাই সামনে থাকে তাহলে ফোন ধরতাম, আর যদি ও না থাকে তাহলে ফোন ধরতাম না। মানে ও ধরতো না, ওরে শিখাই দিয়েছে, ও তো আমার কাছে সব বলে দিছে। পরে আমি আর কিচ্ছু বলি না। আমি তো জানি ও আমার টোটালি খেদাইতে চায়। ওর একটাই মাত্র ইন্টেনশন, ও বাড়িটা দখল দিবে। এত কিছু করার কারণেই তো হচ্ছে এটা। আর আমার ভাই আমার সবসময় বুঝাইতো ও একটা এতিম, ওর নাই, তুই ওর কাছে সবসময় থাক, আল্লাহ তোরে দিব। একদিন হয়তো পারে ওর কাছে তুই অনেক সুখী হবি। আমার ভাই আমার সবসময়, ওর অনেক মায়া, আর ওরা অনেক পছন্দ করতো। তা আমি আমার ভাইয়ার কথা আবার বেশি শুনতাম। ও আমার লেখাপড়ার দায়িত্ব সবকিছু চালায়। বিয়ে করার পরেও আমার ফ্যামিলি থেকে আমি সাপোর্ট পাই, আমার ভাই আমার টাকা পাঠায়, এটা করে। পরে একদিন আমার ভাইয়ের ওইখানে লকডাউন পড়ে যায়, আর আমারও ওইখানে আমার শাশুড়ি এত টাকা বহন করতে পারবে না। আমার পরীক্ষার সামনে আইসা পড়ছে, যে বলছিল না যে পরীক্ষা নেবে, পরে তার হইলো না। পরে আমি কান্তাছি আর বলতাছি, ওই গাছতলায় যায় কান্তাছি, যে ভাইয়া আমার টাকা দাও, নাহলে আমি এতদিনে আমি পরীক্ষা দিতে পারছি, এত কিছু এত দূর আগাইছি, এখন আমি কি হার মেনে যাবো? পরে ভাইয়া বলতেছে আমি কেমনে দিব, হয়তো 3-4 হাজার টাকা হইলে আমি প্রাইভেট ইয়াতে পড়ি, আমার 1 বছরের বেতন সহ সবকিছু মিলে আমার 15 কিংবা 18 হাজার টাকা হয়েছে। তা আমি এত টাকা কই থেকে জোগামো, আমার তখন টাকার কোনো নাই। তো ওই যে আন্টি, অ্যাসিস্ট্যান্ট আন্টি, ওনার যে উনি তো প্রতিবন্ধী, জ্যোতি আন্টি যে ভেলুর টেলারের মেয়ে, উনি প্রতিবন্ধী। তো ওনার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট রাখছে। ওই অ্যাসিস্ট্যান্ট আমাকে ডাক দেয়, কথাগুলা শুই না, আমি যখন রুমে যাইতে নেই তখন ডাক দেয়। কান্নাকাটি করছি। পরে কয় কি সমস্যা, আমি বলি না। আমি ভাবছি যদি ওনার বাড়ির লোক এসে যদি ওনার জিজ্ঞাসা করে যে ও কি আমগো নামে বদনাম কইছে, মানে আমি বাড়িতে যেমন ছিলাম কারোর সাথে কথা বলি নাই, আমি ওইখানে ওইরকম ছিলাম না। আমি এখন বলি না, ভয় পাইও না, তোমার ফুফুর শাশুড়ি আসবো না, আমরা কিছু বলবো না। পরে আমি বলছি, আমি আন্টি আমার না পরীক্ষা, আমি এতদিনে পড়ালেখা করছি, আজকে কি বন্ধ হয়ে যাবো আমার সবকিছু? পরে কয় আচ্ছা ঠিক আছে, আমি দেখি আপুর লগে কথা বললা। পরে সে আমার ডাক দেয়, ডাক দেওয়ার পরে আন্টি যদি আন্টি আমার বলতেছে, কয় তোমার কি সমস্যা বলো, মুখের মধ্যে এত কষ্ট চাপা রাখবা না, মেয়ে মানুষ, কোন দিন যেন তুমি হার্ট স্ট্রোক করে মরে যাও, তুমি তো দেখি সবসময় চুপচাপ থাকো।
বলো কি হয়েছে? পরে আমি বলি যে আমার পরীক্ষা তো এর লেগে আর কি একটু টেনশন করতেছি। কয় তোমার কত টাকা লাগবো? আমি কয় লাগতে পারে 18-র মতো, কারণ আমার তো এই পর্যন্ত বেতন জমতে জমতে তো আমি টাকা পয়সা কিছু দেইনি, আর আমি প্রাইভেটে পড়ি, অনেক খরচ। পরে বলতেছে আমি যদি তোমার টাকা দিই তুমি লেখাপড়া করবা? তা আমি না কথাটা শুই না শখ, যে সে আমাকে জন্ম দেয় নাই, আমার রক্তের কোনো সম্পর্ক না, সে আমাকে এতটা সাপোর্ট করতেছে, মানে আমি আর কথা বলতে পারতাছি না। আমি কই না আপনি দিবেন কেন? আপনি, মানে সে অসুস্থ, আমি তার প্রকাশ করে বলতাছি না যে আপনি কি কোথা থেকে দিবেন? কয়, আমি যেভাবে হোক আমি তোমার দিলে তুমি নিবা না? পরে আমি আর কিছু বলি নাই। কয়, আচ্ছা ঠিক আছে, আমি টাকা জোগাড় করে আমি তোমার বলবো। তো সে 10,000 টাকা একদিন আমার হাতে দিয়ে বলতেছে যে হুম, ধরো আমি আমি 18,000 ফুল দিতে পারলাম না, মানে এমন ভাবে কথা বলতেছে আমি তার কাছে টাকা পাই। মানে কথাটা শুনে না আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে, কিন্তু আমি আসলে বুঝতেছি আমি কি বলবো, আমার ভাষা হারায় গেছে। যেখান থেকে আমি ফ্যামিলির সাপোর্ট পাই নাই, যেখানে আমি শ্বশুর বাড়ির সাপোর্ট পাই নাই, সেখানে উনি আমাকে চিনে না, জানে না, আমাকে আমাকে এতটা বিশ্বাস করে এতগুলা টাকা। তা আমি ভাবছিলাম ধার দিতেছে। আমাকে আন্টি আমি তো ধার দিলে আমি দিব কোথা থেকে, আমার তো কোনো ইনকাম নাই। বা ইনকাম না, আমি তোমারে দিছি, তুমি নিবা, তোমার আমার ভালো লাগে, তুমি নিবা, এইটুকু জানি, আর কোনো পারে না। আমি তারে জড়ায় ধরে কান্না করি যে আমি লাইফে যেমন খারাপ মানুষ দেখছি তেমন ভালো মানুষও দেখছি। পরে উনি আমার অনেক বোঝাইছে যে জীবনটা আর থাইমা থাকবো না, তুমি তোমার মতো করে চলো, তুমি, আমি বলবো তুমি স্বামী ছেড়ে দাও, বোঝাইছে, ইয়া করছে। প্রায় সময় উনি আমার টাকা দিয়ে এটা সেটা দিয়ে সাপোর্ট দিত। তো আমি আমার শাশুড়ির কাছে টাকাও চাইছিলাম, উনি 10,000 দিছে, আমার তো টার্গেট পূরণ হয়নি। আমার শাশুড়ি 5,000 টাকা দিছেও, দিয়ে ওই পরের থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে হসপিটালে। এখন আমরা কি খাই না খাই তার কোনো ইয়া নাই, ফোন নাই, তারে ফোন দিলে সে ফোন ধরেও না, লাইনে আছে, ফোন ধরে না। আরেকটা আইডি খুলছে, ইমো আইডি, আরেকটা ফোন কিনছে। তো সেটা আইডিটা কিভাবে জানো আমার কাছে চলে আসছে, তা আমি তো মায়ের ছবি। পরে আমি ওর সাথে বলছি দেখো মা কি কাজটা করলো, আমাদের সাথে যোগাযোগ করেন, অন্য আইডি খুলছে। তা আমাদের খরচ দিবে কি, আমরা আর 1 মাস থাকবো, আমি চলে আসবো, তারা খরচ না দিলে তো এখানে আমাদের থাকাটা কোনো ইয়েই নেই। তারপরে আমার চাচা শ্বশুর আমার 3 বারে 3,000 টাকা দিছে সংসার চালানোর জন্য, তার ওষুধ খরচই হচ্ছে 2,000 টাকার মতো। তা আমি 1,000 টাকা দিয়ে কিভাবে সংসার চালাবো? তারপরে সে ওই টাকা দিয়ে আমি আসলে, ওই আন্টিও আমার সাপোর্ট করছে, অনেক কিছু করছে, করার পরে আমি ওই মাসটা কোনো মতে খালি কাটায়া হসপিটাল থেকে বের হয়ে আসি। হসপিটাল থেকে বের হয়ে আসার পরে হচ্ছে আমার হাজবেন্ডের কিছু কিছু মানে পরিবর্তন দেখি। মানে সে হাঁটতে পারে কিন্তু তেমন ভালো করে হাঁটতে পারে না, তাও অনেকটা আলহামদুলিল্লাহ অনেক হাঁটতে পারে। কিন্তু তার মধ্যে না কিছু কিছু পরিবর্তন কি, সে আমাকে আর কি কেমন যেন খারাপ একটু রাফ বিহেভিয়ার করতেছে। তার মধ্যে আর আমার মধ্যে এই টাকা পয়সা নিয়ে একটু ঝগড়া হয়েছিল যে তোমার আম্মু 5,000 টাকা দিয়া দেওয়ানোর দরকার কি ছিল, দিয়া যোগাযোগ বন্ধ করে ফেলছে। 10,000 টাকা দিয়ে আমি হাতে পায়ে ধরে টিচারে আমি অনেক কিছু করতে পারতাম, ম্যানেজ করতে পারতাম। তেগুলা নিয়ে ঝগড়া হইতো। তো উনি না কিছুই বলতো না, চুপ করে খালি দেখতো, এটা খুব বিরক্তিকর। আর ওনার যখন যা চাওয়া পাওয়া, একটা পুরুষ মানুষ একটা পুরুষ মেয়ে মানুষের চাওয়া পাওয়া পূরণ করে, হ্যাঁ, যে আমার এই জায়গা ঘুরতে মন চায় আমি যাবো, কিন্তু সেগুলো না আমি উনার পূরণ করছি। আমি মেয়ে মানুষ হইয়া, ওকে। সে একটা পুরুষ মানুষ ভালো করে হাঁটতে পারে না, তা সে বলছে যে আমার না ঘুরতে মন চায়, অনেকদিন ধরে ঘর থেকে বের হই না। আমি আমার কাঁধে হাত দেয়া, আমি তাকে হুইল চেয়ার থেকে আমি ওনাকে দাঁড় করাইছি, ওকে। দাঁড় করাইছি। তো তখনও সে প্রস্রাব পায়খানার কন্ট্রোল নাই, সে সবকিছু করে, আমি ওগুলা পরিষ্কার করি। তা আমি কইতেছি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তারা আমি সাপোর্ট দিয়ে দিয়ে আমার কাঁধে হাত দিয়া দিয়ে আমি তারে ওই সিআরপির পুরাটা জায়গা ঘুরাইতাম, ইয়ে করাইতাম, হাত ধইরা, মাঝে মাঝে বইরা যেত, আমি পিছনে থাকতাম, যে পড়লে ব্যথা পাইলে আমি পাবো, ওনারে পাইতে দিব না। হুম, হুম, হুম। এরকম অনেক ইয়ে করে আমি ওনার চাচার বাসায়, উনি কাকে চাচার বাসা তো কাছে, লও চাচার বাসায় যাম, কি তুমি যাইতে পারবা? পরে তো একটু পরে মনে হয় আমার মনে হয় চাচার বাসা খুব যাইতে ইচ্ছে করছিল, এই কারণে আমার কাছে আবদার করছে। তা আমি বলছি ইনশাল্লাহ আমি নিতে পারবো। আর আমি প্রথম গাড়ি চড়াই ওই ওই ইয়াতে, হুম, হুম। 2 বছর পরে সে গাড়ি চড়ে। আচ্ছা, তাকে আমি মানে মোটামুটি 2 বছর সেরকম অসুস্থই ছিল। এরকম অসুস্থ ছিল। আচ্ছা।
তারপরে আমি গাড়িতে উঠাই, চাচার বারাসাত থেকে বেড়ায় নিয়ে আসি, এইখানে ওইখানে বেড়ায় নিয়ে আসি। সে যা আবদার করে, একটা পুরুষ, আমি একটা নারী হয়ে যে পুরুষের কাছে আবদার করে, সেই আবদারটা আমি তার করতেছি, আচ্ছা, কিন্তু তার কাছ থেকে আমি কিচ্ছু পাইতেছি না, না কোনো শাড়ি গহনা জুয়েলারি টাকা মানে পয়সা। অ্যাকচুয়ালি সে তো স্বাভাবিকভাবে সে অসুস্থ, অসুস্থ, সে তো আসলে কোনো সাপোর্ট তোমাকে দিতে পারছে না, বাট না না তুমি তাকে সাপোর্টটা দিয়ে সাপোর্ট যাচ্ছ দিয়ে আর কি। দিতেছি। আচ্ছা, তারপর লাস্টে যখন আমরা চলে আসবো সিআরপি থেকে, তার কি মধ্যে না কিছু একটা মানে চেঞ্জ আসলো। চেঞ্জ আসলো, সে আমার সাথে রাব বিহেভিয়ার করে। আমি একদিন রাগ করে তারে, মানে সে কোনো কথা বলে না দেখে তার আমি একটা থাপ্পড় মারি। তার ওই যে থাপ্পড়টা কেন মারছি, তার মধ্যে জিদ আচ্ছা, চলে আসছে, তারে মারছি। কিন্তু আমার যে কোন দুঃখ থেকে আমি তারে এই কাজটা করছি, হুম। সে ওইটা কখনো বুঝে নাই। বুঝতে পারছি। যে আমার কাছে এত মানসিক চাপ, হুম। আমি পাই না কোনো শান্তি প্রশান্তি, সে কি ভালো হবে না ভালো হবে না, একটা বাজার সদাই হইতে সব একা আমি, আমাকে কেউ সাপোর্ট করে না, তার বাড়ি থেকে কেউ তারা দেখতেও যায় না, ফোনও দেয় না। আচ্ছা, তার ভাইও তার লগে আলাদা হওয়ার পরে থেকে ঠিক মতো কথা বলে না, আমাদের কোনো সাপোর্ট দেয় না, শুধু মেডিকেলে যাইতে সময় গাড়িটা ভাড়া করে দেয়, এইটুকুই শেষ। আচ্ছা, পরে চলে আসবো, তার মধ্যে পরিবর্তন দেখে না আমার খুব কষ্ট লাগে, যে হয়তোবা ও মনে হয় আমার আমার মধ্যে ফিল করতেছে, ও হয়তোবা আমার লগে বাড়িতে যায় আর কোনো যোগাযোগ রাখবে না। হুম, 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 আমার মধ্যে এরকম ফিল কাজ করতেছে। আমার না এই থিঙ্কিংটা খুব ভালো, যে কেউ যদি আমার সাথে অন্যায় করে না, আমি একটু একটু আঁচ পাই। হুম, 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 তো সে আমার লগে চিল্লায় কথা বলে, ঝাড়ি মারে, এতদিন চুপ ছিল। তা আমি কই, কি সুস্থ হয়ে গেছো, বাড়ি যাইবা, এখন আমার এরকম করতেছো? হুম, হুম, তো সে, আমি বলতেছি কি, মানে আমার মধ্যে যে ভয়, আমি বলতেছি তোমার কাগজপত্র আমার কাছে দিয়ে যাও। এতদিন কিন্তু আমার কাছেই ছিল। হুম, 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 আমার মনে যদি বদ থাকতো, আমি কিন্তু কাগজপত্র গুলো উধাও করে দিতে পারতাম, তার কিন্তু কোনো ইয়ে ছিল না। তো আমি বলছি তোমার কাগজপত্র দিয়ে দাও। কে, আমি এতদিন অর্জন করা এত কিছু, আমি এগুলা হাত হাত দিয়া দেখলেও আমার মনটা শান্তি পাইবো, আমি তোমারে দিমু কেন? আচ্ছা, তা কথাটা কোন আমার কষ্ট লাগছে, যে আমি যে এতদিন তোমার কাছে পড়ে রয়েছি, তাহলে আমার কি দরকার ছিল তোমার কাছে পড়ে থাকানোর? হুম, 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 পরে আমি বলতেছি, পরে আবার আমার ওনার বলতেছে তোমার মোবাইলটা দাও। ওনার মোবাইল ছিল না, আমার মোবাইল ইউজ করতো, কত তোমার ফোনটা দাও। আমি কই, তোমার মনে কি বদ ঢুকছে, তুমি আমার ফোন নিবা? তুমি যদি ফোন নিতে হয়, আমার দুষ্টামি করছি, যদি তুমি ফোন নিতে, তোমার কাগজপত্র আমার কাছে জমা দিতে হইব, তুমি আবার ফোন দিবা, আমি কাগজপত্র দিয়ে দিব। তো সে বলে যে না। তো আমি কই, তুমি যেহেতু দিবা না তোমার জিনিস, তা আমি আমার জিনিস কেন দিব? পরে সে বাসা যেদিন চলে আসবো, ওই আন্টির রুমে গেছি। আন্টি তো শুনছে আমার ফোনটা নিয়ে নিবে। আন্টি আমার 2,000 টাকা দিছে, হুম, যে তুমি যাই এই ফোনটা নিয়ে নিবা, তোমার জামাই তো জোরাজুরি করতে পারে, চাচা শ্বশুরের সামনে তুমি শরমে হয়তো বা কিছু কইতেও পারবা না, তুমি যাই এই ফোন কিনা আমার লগে যোগাযোগ করবা, আর তুমি যখন যা বিপদে পড়বা আমার কাছে আসবা, আমি তোমার হেল্প করবো। তা আমি ওনার সাথে অনেকক্ষণ কথা বলার পরে, একটা মায়া, এত বছর ওইখানে থাকছি হুম, হসপিটালে, প্রায় 1 বছরের মতো ওই হসপিটালে আমি ছিলাম আরে ওনারে আল্লাহ। নিয়ে। হুম, হুম, তো ওইখানে সবার প্রতি আমার মায়া জায়গা, সবাই আমার গাজীপুরে চলে আসি। তো তার মা আমার খরচ চালাতে পারবে না, টোটালি আমার মুখের উপর বলে দিচ্ছে তার মা সিআরপি থাকতে, যে তোমার খরচ আমি যেদিন আমরা চলে আসবো ওদিন তার মা ফোন দিছে, যে বলছে ম্যাডাম আমি তোমার খরচ চালাতে পারবো না, তুমি আমি আইসা নিয়ে আইসা তোমার ব্যবস্থা করবো না। আচ্ছা ঠিক আছে, আমি আমার ওই জায়গায় চলে যাই। এগুলা নিয়ে অনেক তার সাথে আমার তর্ক বিতর্ক হয়েছে, তার মা আমার খরচ দিতে পারবে না, কোনো কিছু দিতে পারবে না, তারও জব নাই, আমি চাকরির জন্য অনেক জায়গায় খুঁজছি যে আমরা এখানে আসবো না। তো সে আসার পরে তার বন্ধুর বিয়ে ছিল 2 তারিখে, আমার বলছিল 2 তারিখে আবার আমার জন্মদিন ছিল। আমি তারা বলছি যে তুমি আমার জন্মদিনে উইশ করো, তাইলে আমার হবে, আমি তোমার কাছে তো স্পেশাল কিছু পাই নাই। পরে সে আসার পরে আমার সাথে যোগাযোগই বন্ধ করে দিছে। যে তখন কি সে সুস্থ? সুস্থ বলতে হাঁটতে পারে, আচ্ছা, ওকে, হাঁটতে পারে, কিন্তু আমরা যেমন স্বাভাবিকভাবে দৌড়াদৌড়ি করি না, সেরকম পারে না। আরো আচ্ছা, কিছুদিন থাকা লাগতো, তার মার দিতে পারবে না আর খরচ। আচ্ছা, 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 পলিটিক্স কইরাই আর কি তার আমাদের বের করছে ওইখান থেকে। আচ্ছা, তো সে আইসা আমার সাথে যোগাযোগ করে না, আমি তারা যোগাযোগ করি, তার ভাইয়ের ফোনে ফোন দেই, তার ভাবির ফোনে ফোন দেই, ব্ল্যাকলিস্ট করে ফেলছে তার ভাবি আমার নাম্বারটা। আচ্ছা, তার ছোট ভাইয়ের পায়ে পর্যন্ত ধরছি আমি, ওর সাথে একবার কথা কমো, ও আমার ফোন দেয় না, কেউ আমার দেয়নি, আর আচ্ছা, আমিও যাই নাই। সেদিনে আমি তার সাথে শেষ কথা বলছি যে এটাই যেন আমার শেষ কথা হয়, যে এত কিছু যার জন্য করলাম, আজকে সে আমার লগে এরকম করলো। ও আর আমার কাছে না, আল্লাহ তুমি আমার আমার ইমোশনাল মায়া দয়া কান্না সবকিছু তুমি উঠায় নাও, আমার ওর প্রতি যাতে বিন্দু পরিমাণ আমার কোনো মায়া না থাকে। 2 মাস হয়ে গেছে, আমি কি খাই না খাই, যত আমার বোন থাকুক রিলেটিভ থাকুক, তার তো স্বামী হিসেবে ছিল যে ও কোথায় গেছে, কি খাইতেছে না খাইতেছে, আমার আমার ইয়েটা করার খুব ইয়ে। আমি জ্বরে অনেক ভুগছিলাম, আমি ওখান থেকে আইসা অনেক সিক হয়ে গেছিলাম।
আমার বোন যদি না থাকতো, আমার বোন জামাই যদি না থাকতো, আমার যে কি হইতো এই লকডাউনে, আমি কোথায় যাইতাম, আমার কোনো ইয়া ছিল না। তারা আমাকে হসপিটালে নিয়ে যায়, আমার ভাই শুনছে, আমার ভাই শুনে আমার দোলা ভাইয়ের সাথে কথা কয়নি। কয় ভাইয়া যত টাকাই লাগে, আমার বোনের যাওয়া হয়েছে, পরে নিয়ে ডাক্তারের কাছে যান, আমার নাক দিয়ে রক্ত পড়তেছে, আমার নাকে একটু সমস্যা, তার আমার হসপিটালে নেয়, সুস্থ করে। এই যে আমার যে এতটুকু ইয়া, তার কোনো কিছু নাই। ঈদের তার বন্ধু বান্ধব বোঝাইছে তারে, যারা ভালো তারা তো বুঝাইছে যে মেয়েটা তোমার জন্য এত কিছু করছে, তুমি কেন। সে বাড়িতে যায় আমার মায়ের নামে, আমার নামে বদনাম। আমি ওগুলা দেখি, আমি নিজের চোখে দেখি। আমার প্রথম প্রথম মানুষ এসে বলতো যে তোমার নামে এই সমস্ত খারাপ খারাপ কথা কয়, আমি বিশ্বাস করতাম না। তারপর যখন তার আইডিতে ঢুকি, তার ফুফাতো ভাইয়ের সাথে কথোপকথন দেখি যে এ আমার নামে অনেক খারাপ খারাপ কথা। কিরকম মানে কি? নিচু ফ্যামিলির মেয়ে, এরকম নিচু ফ্যামিলিতে আমার মা আমারে কেমনে বিয়া দিল। আচ্ছা পরে ওর ওর ফুফাতো ভাই ওরা অনেক কথা বলে যে ওরা যদি তোরা ছেড়া দেয় তুই বাচ্চা যাবি, এরকম টাইপের কথাবার্তা। আচ্ছা তারপরে এগুলো আমি দেখা আমি খুব কষ্ট পাই আর কান্দি, যে আমার শরীর পুরা কাঁপতেছে, যে কার জন্য আমি এত কিছু করলাম যে সে আজকে বাড়িতে চাই আমার নামে এসব কথা বলে। হুম, তার ভাবি তারে বলে যে তুমি যদি ওরে ছেড়া দাও আমি 1.5 ভরি স্বর্ণ দিব তোমারে। আচ্ছা আর ও যদি বিচার ডাকায়, ও তো গরিব ফ্যামিলি, নিচু ফ্যামিলির মাইয়া, ওরা তো বিচার দিলে কারো কাছে বিচার পাইবো না। আচ্ছা ও বিচারের দিন তুমি খালি এক কথাই কইবা আমি ওরে লইয়া খামো, আর এখানে আনলে আমরা সবাই মিলে কষ্ট দিয়ে দিমু, যাতে ও ও কয়দিন সহ্য করবো, এমনিই চলে যাবো। আচ্ছা মানে কথাগুলো শুই না আমি, হুম, হুম, যে এতদিন যে আমার ওই মহিলা কষ্ট দিছে এই কারণে, আচ্ছা আমার মনের মধ্যে আসছে এই কারণে ওই মহিলা আমার কষ্ট দিছে যাতে আমি চলে যাই। আচ্ছা। তো আমরা তো মোটামুটি বুঝলাম। তো আসলে আমি একটা বিষয় একটু স্পষ্ট হতে চাই, এই যে ভদ্র মহিলা তোমার সাথে এরকম করছেন বা চাচ্ছেন না যে তোমার সাথে এই লোকের সংসার হোক, এটার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে প্রপার্টি। মানে ওদের সম্পত্তি। তো এমন কি সম্পত্তি আছে যেখানে তার মা একটা বিদেশে গিয়ে কাজ করতে হইতেছে এই বয়সে, তো সেখানে সেই পরিবারের কি এমন আছে যেটা নিয়ে তোমাদের এত টেনশন বা এত চিন্তা ভাবনা? মানে আমি পুরো ঘটনা শুনে তোমার কাছে মনে হয়েছে যে তারাও খুব নিডি ফ্যামিলি, যেহেতু তোমার হাজবেন্ডের কিছু নাই। হ্যাঁ তুমি প্রথমেই গল্পের শুরুতে বলতেছিলা যে তোমার হাজবেন্ডে নিজেই তার ভাবি খাইতে দেয় না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তারপর তার এই অসুখটা হয়েছে নাকি তার ভাবির কারণে। হ্যাঁ সেটাই আমি বলছি। সো ব্যাপারটা হচ্ছে একটু অবাক লাগছে আর কি, যে তার মা নিজেই বাহিরের দেশে কাজ করেন, বিকজ যদি তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হতো নিশ্চয়ই এই বয়সে তিনি বাইরে গিয়ে কাজ করতেন না। দ্বিতীয়ত হচ্ছে তোমার হাজবেন্ড প্রথমে তোমাকে বলেছে যে তাদের বাসায় খাওয়া দাওয়ার সমস্যা, রান্না বান্না করেন না, তার বা যাদেরকে খাইতে দেয় না ঠিক মতো। এরপরে আবার তার চিকিৎসার মধ্যেও বেশ টাকা পয়সা খরচ হয়েছে। তার মাই দিছে সব, তার ভাই হ্যাঁ, কোনো দেয় নাই। ওকে, তাহলে কিসের প্রপার্টির কথা তুমি বলছো? মানে কিসের প্রপার্টি, মানে বাড়িটাই ওদের মূল, আর কোনো কিচ্ছু নাই। মানে এই বাড়িটা আর এই কাটা। আচ্ছা কিন্তু আমার তো ওইটা ছিল না যে আমি বাড়ি নিব, আমার আচ্ছা। কথা হচ্ছে যে আমার স্বামী সুস্থ হইব, আমার ওইটাই অনেক প্রপার্টি, আমার ওই প্রপার্টির প্রতি কোনো লোভ নাই। ওকে, আমি ক্লিয়ার। এখন ঘটনা হচ্ছে তোমার হাজবেন্ড কি তোমার সাথে আর যোগাযোগ করে এখন? যোগাযোগ 2 মাস পরে ঈদের দিন তার হ্যাঁ। বন্ধু বান্ধব হয়তো বা কবে ঈদে? বলছে। এই যে ঈদে? হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা ঈদে। আচ্ছা এই ঈদে দুপুর 12:30 বাজে সে আমাকে নক দেয়, আসসালামু আলাইকুম। আচ্ছা তা আমি আর রেসপন্স করি না, আমার মধ্যে একটা রাগ চলে আসছে এত কিছু দেখার পরে। হুম। আমি তার সাথে যোগাযোগ করি না অনেকদিন, সিন করি না নাম্বার। পরে আমার বলতাছে, এভাবে এসএমএস করে, কেউ কি আমার সাথে যাইবো ঘুরতে, আমি আর খুব একাকিত্ব ফিল করতেছি। আচ্ছা আচ্ছা তা আমি আর কিছু বলি না, কেউ আমার সাথে যাইবো হ্যাঁ, হ্যাঁ। কথাটা। তা আমি আর ইয়ে করি না, সামনেই আমাদের ম্যারেজ ডে 21শে মে। তা আমার বলতেছে আমরা এই যে দিনটা কিসের স্মরণীয়, ওকে তুমি আইসা আমার সাথে 2 নাম্বারই করো, আমার সাথে যোগাযোগ করো, আমি কি খাই না খাই কোনো যোগাযোগ নাই। তোমার বিপদে আমি তোমার পাশে ছিলাম, তুমি আমার বিপদে পাশে ছিল না, আমাকে রাস্তায় ফালায় থুয়ে গেছো। এক কথায় ওদের বাড়িতে পর্যন্ত আমি নিয়ে দিয়ে আসছি মাল সাবানা সব। আসার সময় আমার 5টা টাকা হাতেও দেয় না যে তুমি এই টাকাটা দিয়ে ভাড়া দিয়ে আচ্ছা। যাও। আচ্ছা আমি ওই জায়গা থেকে আমাদের বাড়ি অব্দি আসার প্রতি আমার 1টা টাকা ভাড়া তারপরে কি ছিল হলো না। বলো, তারপরে কি হলো? পরে সে যোগাযোগ রাখে না তার সাথে, আর আমি এখন চাই না যে কোনো প্রকার যোগাযোগ রাখি কিংবা তার লাইফে আমি ব্যাক যাই। আর তার মার সাথে কি কথা হয়েছে তোমার? তার মাও আমাকে ফোন দেয়নি, তার মা? আমি 2 দিন তাকে ফোন দিছি। আমার মামাতো বোনের কাছে খারাপ কথা বলছে আমাদের নামে, ওকে, তারপরে আমি তার মার কাছে বিচার দিই। ওই 2 দিনই তার সাথে আমার কথা হয়েছে, Okay. তাছাড়া কথা হয় নাই। না। আচ্ছা, তো ওই ফ্যামিলির গার্ডিয়ান বলতে কি ওই মা? ওই মাই, আর কেউ কিন্তু এখন মাও তোমার সাথে যোগাযোগ করছে না, মাও আচ্ছা, যোগাযোগ আর করতেছে। এইদিকে তোমার ফ্যামিলিতে তোমার মা বাবা তো আছেন, হ্যাঁ, আমার মা বাবা আমার সাপোর্ট দিতেছে। সাপোর্ট দিচ্ছেন। এখন হ্যাঁ। তুমি থাকো কার সাথে? এখন আমি আমার
বোনের বাসায় থাকে এখন আমার। বোনের বাসায় থাকো। আর আমার আব্বা আম্মা তো শরীয়তপুর থাকে ওকে। ওইখানে। তোমার ভবিষ্যতে এখন এই যে আজকে যে ঘটনাটা তুমি বললা, এইটা তো তুমি বললা মূলত যেন তোমার মতো এইরকম